নমস্কার। কল্যাণী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই অধ্যাপক দিলীপ কুমার সেন স্মারক বক্তৃতার দ্বিতীয় বর্ষে। এরপর আমি আমাদের আজকের যারা অতিথি আছেন, সম্মানিত অতিথি, ওদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আজকে আমাদের মধ্যে আপনারা এতক্ষণ নিশ্চয়ই জেনে ফেলেছেন যে আমাদের মধ্যে আজকে আছেন শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক অভিজিৎ সেন। অধ্যাপক দিলীপ কুমার সেন আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সর্বপ্রথম বিভাগীয় প্রধান ছিলেন, তাই তার নামেই নামাঙ্কিত এই স্মারক বক্তৃতা। অধ্যাপক সেনের পুত্রের কাছ থেকে প্রাপ্ত তার শিক্ষা ও কর্মজীবনের দিনগুলির কথা আজকে আমাদের সামনে বলবেন, পাঠ করবেন। আমি সেই জন্য কিশোর সেনগুপ্তকে ডেকে নেব। কিশোর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের সংসদের পক্ষ থেকে একটি বিনীত অনুরোধ আছে যে এই আলোচনা সভা চলাকালীন আপনাদের সঙ্গে থাকা সেলফোনগুলো নিষ্ক্রিয় রাখলে সুবিধে হয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সংসদ অধ্যাপক দিলীপ কুমার সেন স্মারক বক্তৃতার আয়োজন শুরু করেছে গত বছর থেকে। এবছর দ্বিতীয় বর্ষ এই আলোচনা সভার। আমার ওপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে সেই অনুযায়ী আমি আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই অধ্যাপক দিলীপ কুমার সেনের সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে পাঠ করছি। কল্যাণী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সংসদের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষ অধ্যাপক দিলীপ কুমার সেন স্মারক বক্তৃতা সভায় উপস্থিত সবাইকে স্বাগত। সাহিত্য অনুরাগী অধ্যাপক সেন ছিলেন এক অসামান্য ব্যক্তিত্ব, সিন্ধু সম পাণ্ডিত্যের অধিকারী। অবিভক্ত বাংলার রাজশাহী জেলায় তাঁর জন্ম। বাবা ইংরেজি সাহিত্যের অধ্যাপক। অল্প বয়স থেকেই দৃষ্টিজনিত সমস্যা থাকার জন্য লেখাপড়ার কাজ ছিল দুঃসাধ্য, কিন্তু মেধাবী ছাত্র অধ্যাপক সেন ছিলেন হার না মানা মনোভাবী এক অত্যন্ত পরিশ্রমী ও দৃঢ় প্রতিজ্ঞ ছাত্র। কঠিন অধ্যবসায়ে ম্যাট্রিকুলেশনে রাজ্যে প্রথম স্থান অধিকার করেন। উচ্চশিক্ষার শুরু প্রেসিডেন্সি কলেজে। ইংরেজি সাহিত্যে অনার্স নিয়ে অর্জন করেন স্নাতক ডিগ্রি। এরপর ব্রিটিশ কাউন্সিল থেকে প্রাপ্ত স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডের কিংস কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর পাঠ্যক্রম শেষ করে দেশে ফিরে আসেন ও প্রেসিডেন্সি কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নানা সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয়, জয়পুর বিশ্ববিদ্যালয়, বিটস পিলানিতে শিক্ষকতা করেন। তবে শিক্ষক হিসেবে ওর গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমন্ত্রণে 1962 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর। কেবল যোগ দেওয়া বা পড়ানোই নয়, সত্যি বলতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোতে ইংরেজি বিভাগ গড়ে তোলার অন্যতম কারিগর হয়ে উঠলেন অধ্যাপক দিলীপ কুমার সেন। 1988 সালে অবসর নেওয়ার শেষ মুহূর্তটি পর্যন্ত নিরলস চেষ্টায় অন্তর দিয়ে বিভাগটিকে একটি আঁটোসাঁটো পরিবারের মতো সুসংবদ্ধ রাখার চেষ্টা করে গিয়েছেন সর্বতোভাবে। শ্রেণীকক্ষে আবৃত্তির ঢঙে তার এবং রসসিক্ত বাচনে ওর কবিতা পড়ানোও ছিল ছাত্রছাত্রীদের কাছে এক বিশেষ আকর্ষণ। ডায়াসের সামনে দাঁড়িয়ে মোটা ফ্রেমের চশমাটি খুলে চশমাটি ও টেক্সট বই হাতে নিয়ে তিনি অর্ধ নিমিলিত চোখে উদাত্ত কণ্ঠে নিখুঁত ব্রিটিশ অ্যাকসেন্টে শুরু করতেন শেলি বা কিটস বা বায়রনের কবিতা আবৃত্তি। অনুরণন তুলত তাঁর সেই স্বর ছাত্রছাত্রীদের মননে, ছাত্রছাত্রীদের বোধে প্রথিত হতো আবৃত্তি, উত্তর, ব্যাখ্যা,
প্রকাশ্য হতো কবিতার ছত্রে ছত্রে লুকিয়ে থাকা অন্তর্নিহিত কথাগুলো। আজকের সভায় উপস্থিত অনেকেই সেই চিত্তাকর্ষক পাঠদান প্রক্রিয়ার সাক্ষী। আজ অধ্যাপক সেনকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে তাঁর নামাঙ্কিত দ্বিতীয় বর্ষ স্মারক বক্তৃতার বিষয় রক্তকরবী আজ। বললেন বিশিষ্ট শিল্প সাহিত্য গবেষক, রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের পূর্বতন ভাইস চেয়ারম্যান শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আর সভাপতিত্ব করবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের প্রাক্তন অধ্যাপক এবং বিশ্বভারতী ভাষা ভবনের পূর্বতন অধ্যক্ষ অভিজিৎ সেন। আমি এরপর সভাপতির কাছেই সব সভা পরিচালনার দায়িত্ব আর কি তার কাছেই সব অর্পণ করলাম। সকলকে নমস্কার। আজকে এরকম একটা বিশেষ আলোচনার সভায় শ্রমিকদাকে পেয়ে, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই নিশ্চয়ই সেই আলোচনা থেকে ঋদ্ধ হব। এবং একটা কথা আমি না বলে পারছি না যে এরকম একটা আলোচনা সভা যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তারা মিলে এরকম ব্যবস্থাপনা করছেন, এটা খুবই আশাব্যঞ্জক একটা দিক। কারণ প্রাক্তনীদের সাধারণত একটা গেট টুগেদার, একটা চা পানের কোনো একসঙ্গে জড়ো হওয়া, এই সময় পিকনিক বড়জোর, কিন্তু এরকম বেশ একটা গভীর বিষয় মনোনিবেশ করে সেখানে সকলকে একত্র করে নিজেরা শেখা এবং অন্যদেরও শেখবার সুযোগ করে দেওয়া, এইটা আমার মনে হয় খুবই খুবই প্রশংসার যোগ্য। রক্তকরবীর 100 বছর আমরা জানি, আমরা এখনো তার মধ্যে রয়েছি। কারণ 1924 প্রথমে আশ্বিন মাসে প্রবাসী পত্রিকায়, পরে সেপ্টেম্বরে প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বভারতী কোয়ার্টারলিতে এর বাংলা এবং ইংরেজি দুটি রূপ প্রকাশ পায়। ঘটনাচক্রে পুস্তক আকারে যখন বেরোলো ইংরেজি রেনো, কিন্তু প্রকাশিত হলো 1925-এ। বাংলা রক্তকরবীর যে গ্রন্থাকার প্রকাশনা, সেটা 1926-এ। যাই হোক, আমরা সেই 1926 থেকে এখনো 100 বছর, আমরা রক্তকরবীর 100 বছরের উদযাপনের মধ্যেই রয়েছে। এবং আমরা আবার নতুন করে অনেকেই বুঝতে পারছি কি প্রাসঙ্গিক, কি সমকালীন এই নাটক। আমি এটা নিয়ে এখন বেশি আর কিছু বলবো না, যদি সুযোগ থাকে পরবর্তী কালে আগে সমিতার বলা হয়ে যায়। অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি, কারণ এই শতবর্ষ পেরিয়ে যে রক্তকরবী, আজ যে রক্তকরবী, সেখানে শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই বিশেষ কোনো পর্যালোচনা আছে। আমরা সবাই সেটাই একটু শুনব। আমি অন্তত এমন একটা প্রজন্মের মানুষ যে কোথাও 1954 সালে শম্ভু মিত্রের নির্দেশনায় বহুরূপী সম্প্রদায় রক্তকরবীর যে ঐতিহাসিক প্রযোজনা করেন, সেটা এতবার আমরা দেখেছি তার পরবর্তী প্রায় 8-10 বছর ধরে, যে কোথাও এখন যখন ফিরে তাকাই মনে হয় যে ওই প্রযোজনাটা আমাদের এমনভাবে আচ্ছন্ন করেছিল, আবিষ্ট করেছিল, মুগ্ধ করেছিল, যে কোথাও বোধহয় আমরা নতুন করে অন্যভাবে রক্তকরবী পাঠ করার সুযোগটাই হারিয়ে ফেলেছিলাম। আর আরেকটা ঘটনাও আমাদের হঠাৎ রক্তকরবী সম্পর্কে খুব সচেতন করে তোলে, যখন 90-এর দশকে
বিশ্বভারতীর প্রণয় কুমার কুণ্ডু মহাশয় আবিষ্কার করেন এবং আমাদের সামনে উন্মোচন করেন যে রবীন্দ্রনাথ এই একবারই তাঁর সমগ্র সাহিত্য জীবনে একটা কোনো রচনাকে 10 বার নতুন করে করে লিখেছেন। শুধু লেখা নয়, একটা বছর ধরে তার ওই প্রত্যেকটা পাঠ পড়ে শুনিয়েছেন তাঁর বন্ধুদের, এবং তাদের মধ্যে ছিলেন ধৈর্যটিপ্রসাদ মুখোপাধ্যায়, রাধা কুমুদ মুখোপাধ্যায়, রাধা কমল মুখোপাধ্যায়, প্রশান্তচন্দ্র মহলানবিশের মতো মানুষেরা। এবং তাদের যে অনুভব, প্রতিক্রিয়া, সেগুলো রবীন্দ্রনাথ আত্মস্থ করেছেন, ভেবেছেন, আবার লিখেছেন, আবার লিখেছেন, আবার লিখেছেন। অর্থাৎ কোথাও এমন একটা সত্য ওই সময় রবীন্দ্রনাথের কাছে স্পষ্ট হয়ে উঠেছিল যে সেই সত্যকে উনি ওর সাহিত্যে, ওর ভাষায় রূপ দেবেন, যে রূপ সকলের কাছে স্পষ্ট হবে এবং মূর্ত হয়ে উঠবে, শুধু নাটকের কথায় নয়। আরও একটা কথা যেটা আমি আমার আলোচনার মধ্যে নিয়ে আসব, তার প্রাথমিক সূত্রটুকু এখনই ধরিয়ে দিচ্ছি, যে এই 10 বার লেখার পরে যখন দশম ভাষ্যটি অভিজিৎ যেটা বললেন যে প্রথমবার প্রবাসীতে প্রকাশিত হচ্ছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই বিশ্বভারতী কোয়ার্টারলিতেও, সেখানেও লক্ষণীয়, আমি নিজে পেশায় গ্রন্থ সম্পাদক, তাই গ্রন্থ প্রকাশের ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করি। আমি অন্তত ভারতবর্ষে এরকম কোনো প্রকাশের নজির পাইনি যাতে একটা পত্রিকার মধ্যে ক্রোড়পত্র স্বরূপ, এখন যেটা খুব স্বাভাবিক হয়ে গেছে, বারবারই আমরা দেখে থাকি, কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত 1924 সালে বা 25 সালে ভারতবর্ষে কোথাও আমি পাইনি, যে কোনো পত্রিকার মধ্যে অন্য রকম বয়নে, অন্য রকম রেখা বয়নে, অক্ষর বয়নে একটা আলাদা ক্রোড়পত্র স্বরূপ এই দুটো নাটক প্রকাশিত হচ্ছে, বাংলায় এবং ইংরেজিতে। এবং দুটোর জন্যে, দুই ভাষ্যের জন্যেই রবীন্দ্রনাথ আহ্বান করছেন গগনেন্দ্রনাথ ঠাকুরকে তার প্রচ্ছদপট আঁকবার জন্য, এবং অসাধারণ সেই প্রচ্ছদপট আমি দেখাবো ওই ছবিতে। এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু 24 সালে কোথাও নেই ভারতবর্ষে। আমার মনে হয় যে কথাতে কাটতে কাটতে, ছাঁটতে ছাঁটতে, পাল্টাতে পাল্টাতে যে ভাষ্যে এসে পৌঁছেছেন, তখনও মনে হচ্ছে যে আরও কিছু বোধহয় স্পষ্ট করে দেওয়া দরকার। তার ফলে উনি তার একটা চিত্রায়নেরও প্রয়াস করছেন। এটাও লক্ষণীয় যে রক্তকরবীর পাণ্ডুলিপিতেই ওই কাটাকুটির মধ্যেও অসাধারণ, অসামান্য কিছু দানবীয় মূর্তি, যে দানবীয় শক্তি কোথাও রক্তকরবী নাটকের মধ্যে প্রথিত, সেই দানবীয় মূর্তি ওর কাটাকুটির মধ্য থেকে ছন্দময় একটা রূপ পরিগ্রহ করে, তারও দৃষ্টান্ত আছে। অথচ 1924-25 সালে রবীন্দ্রনাথ নিজেকে শিল্পী বলে গণ্য করছেন না। ও চিঠিপত্র থেকে বোঝা যায় যে 1928 সাল থেকে উনি নিজেকে শিল্পী বলে গণ্য করছেন। এবং আপনারা জানেন যে 1930 সালে ভিক্টোরিয়া কাম্পের উদ্যোগেই রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনী আন্তর্জাতিক ক্ষেত্রে অনুষ্ঠিত হয় বার্লিনে, মস্কোয়ে, তারপরে নিউ ইয়র্কে এবং লন্ডনেও।
অর্থাৎ নিজেকে উনি শিল্পী বলে মানছেন, সেটা কিন্তু 1928 সালের আগে নয়। তাই রক্তকরবী হয়তো নিজেই প্রচ্ছদ আঁকতে পারতেন, কিন্তু তখনও স্পর্ধা করেননি, গগনেন্দ্রনাথকে আহ্বান করেন, এবং সেই ছবির ভাষাতেও রক্তকরবী অন্য একটা মাত্রা পায়। এগুলোর মধ্য দিয়ে আমি যাব, এই ছবিগুলো দেখাবো। তার আগে যেখান থেকে আমি শুরু করি আসলে, যে খুব নাটকীয়ভাবে দুটো শতাব্দীর মধ্যক্ষণে 1899 সালের 31শে ডিসেম্বর, একেবারে দুটো শতাব্দীর মধ্যক্ষণে রবীন্দ্রনাথ একটা কবিতা লেখেন, এবং ওই একটা কবিতা থেকে প্রায় একটা কবিতার পর্ব উনি বেশ কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে অনুসরণ করে যান। এবং কোথাও আমার মনে হয় যে রবীন্দ্রনাথের ওই 81 বছরের জীবনযাপনটাকে হয়তো দুটো সম্পূর্ণ আলাদা ভাগে ভাগ করে নেওয়া যায় ওই সন্ধিক্ষণটাকে ধরলে। এবং সেই সন্ধিক্ষণে যে কবিতাগুলো রবীন্দ্রনাথ লেখেন, কোথাও আগের রবীন্দ্রনাথ আর পরের রবীন্দ্রনাথের মধ্যে যেন একটা স্বতন্ত্র ভেদরেখা তৈরি হয়ে যায়। এই কবিতাগুলো আমি পড়ব প্রথম, তার থেকে কিভাবে রক্তকরবী তৈরি হচ্ছে তার একটা ইঙ্গিত পাওয়া যায়, খুব স্পষ্ট ইঙ্গিত। শতাব্দী সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা, চক্ষের নিমিষে গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে। লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারেছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের কাড়াকাড়ি গীতি। ঠিক পরের কবিতায় স্বার্থের সমাপ্তি অপঘাতে, অকস্মাৎ পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে কালো ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আধারে। একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। স্বার্থ যত পূর্ণ হয় লোভ ক্ষুধানল তত তার বেড়ে ওঠে। বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি না করি বিচার জঠরে পুরিতে চায়। বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নিত্যয় নীলাজ, তখন গর্জিয়া নামে তব রুদ্রবাজ। ছুটিয়াছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে, বাহি স্বার্থ তরি গুপ্ত পর্বতের পানে। এই পশ্চিমের কোণে রক্তরাগ রেখা নহে কভু সৌম্য রশ্মি অরুণের লেখা তব নবপ্রভাতের। এ শুধু দারুণ সন্ধ্যায় প্রলয় দীপ্তি, চিতার আগুন পশ্চিম সমুদ্র তটে করেছে উদ্গার বিস্ফুলিঙ্গ স্বার্থ দীপ্ত লুপ্ত সভ্যতার মশাল হতে লয়ে শেষ অগ্নিকণা। এই শ্মশানের মাঝে শক্তির সাধনা তব আরাধনা নহে হে বিশ্বপালক। তোমার নিখিল প্লাবী আনন্দ আলোক হয়তো লুকায় আছে পূর্ব সিন্ধু তীরে। বহু ধৈর্যে নম্র স্তব্ধ দুঃখের তিমিরে সর্বরিক্ত অশ্রুসিক্ত দৈন্যের দীক্ষায় দীর্ঘকাল
ব্রাহ্ম মুহূর্তের প্রতীক্ষায়। তারপরে খুব অবধারিতভাবে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমার যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে। ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খর খড়গ সম তোমারও ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। ওরে মৌন মুখ, কেন আছিস নীরবে অন্তর করিয়া রুদ্ধ? এ মুখর ভাবে তোর কোনো কথা নাই রে আনন্দহীন, কোনো সত্য পড়ে নাই চোখে? ওরে দিন, কণ্ঠে নাই কোনো সঙ্গীতের নবতান? তোর গৃহ প্রান্ত চুম্বী সমুদ্র মহান গাহিছে অনন্ত গাথা পশ্চিমে পূরবে। কত নদী নিরবধি ধায় কলরবে, তরল সঙ্গীত ধারা হয়ে মূর্তিমতি। শুধু তুমি দেখো নাই সে প্রত্যক্ষ জ্যোতি, যাহা সত্যে, যাহা গীতে, আনন্দে আশায় ফুটে উঠে নব নব বিচিত্র ভাষায়। তব সত্য, তব গান রুদ্ধ হয়ে রাজে রাত্রি দিন জীর্ণ শাস্ত্রে শুষ্ক পত্র মাঝে। তারপরে সেই কবিতা। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোতপথ করে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা নিত্য। যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের হোতা, নিজ হস্তে নিত্যয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। ওই পর্যায়ে শেষ কবিতা। শক্তিদম্ভ স্বার্থলোভ মারির মতন দেখিতে দেখিতে আজি ফিরিছে ভুবন। দেশ হতে দেশান্তরে স্পর্শ বিষতার শান্তিময় পল্লী যত করে ছারখার। যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল, স্নেহে যাহা রসসিক্ত সন্তোষে শীতল, ছিল তাহা ভারতের তপবন তলে। বস্তু ভারহীন মন সর্বজলে স্থলে পরিব্যাপ্ত করে দিত উদার কল্যাণ। জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যান পোষিত আত্মীয় রূপে। আজি তাহা নাশি, চিত্ত যেথা ছিল সেথা এলো দ্রব্য রাশি। তৃপ্তি যেথা ছিল সেথা এলো আড়ম্বর। শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর। 1901 সালে নৈবেদ্য কাব্যগ্রন্থে এই কবিতাগুলো প্রকাশ পাচ্ছে গ্রন্থাকারে। তার আগে পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে। একটা অন্য বোধ, একটা অন্য চেতনা 1899, 1901 সালে রবীন্দ্রনাথকে তাড়িত করছে।
এবং কোথাও যদি লক্ষ্য করেন এই কবিতাগুলো 1914 সালে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ ঘটছে এবং ওই 1899 সালের 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথ যেন প্রত্যক্ষ করতে পাচ্ছেন স্বার্থে স্বার্থে বেদেশে সংগ্রাম, সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। এবং সেইটাই একটা মুহূর্ত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে। এবং সেই যুদ্ধের প্রকৃতি পাল্টে গেল। পৃথিবীর অতীত যত যুদ্ধ সবই কিন্তু স্থাননাম মাহাত্ম্যে চিহ্নিত। কুরুক্ষেত্রের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, পলাশির যুদ্ধ, পানিপথের যুদ্ধ, বিদেশেও তাই স্থান নামে চিহ্নিত। প্রথম বিশ্বযুদ্ধ শুধু তার বিস্তৃতিটাই নয়, আরো কিছু ঘটনা ঘটে গেল। এই প্রথম একটা যুদ্ধ, যে যুদ্ধের চরিত্রটা, যুদ্ধের যদি বলি জৈব চরিত্রটা পাল্টে গেল। অতীতের সব যুদ্ধ যে মারে যে মরে তারা একটা কোথাও একটা বৃত্তের মধ্যে, একটা আবহের মধ্যে কিন্তু আবহত্ব থাকে। যে সমস্ত অস্ত্র ব্যবহৃত হয়, তীরধনুকে হোক, বর্ষাই হোক, কামানের গোলাই হোক, একটা লক্ষ্য স্থির করে সেখানে আক্রমণটা ঘটে। তাই যে মারে সে অন্তত তার ইন্দ্রিয়র দ্বারা সে জানতে পারে, বুঝতে পারে, আঁচ করতে পারে কোথা থেকে আঘাতটা এলো। আর যে মারে তাকে তো লক্ষ্য করেই মারতে হয়, এমনই সব অস্ত্র। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা যুদ্ধ যাতে বোমারু বিমান থেকে বোমা বর্ষিত হয়। যে মারে সে কাকে মারছে দেখতে পায় না। এখন আমাদের খুব চেনা দৃশ্য হয়ে গেছে। চলচ্চিত্রে আমরা কতবার দেখি, দূর আকাশে দুটো বিমান উড়ে যাচ্ছে, টুপ টুপ করে কি যেন তার থেকে পড়ল, আর পরের দৃশ্যে দেখি বিধ্বস্ত কোনো শহর, নিহত মানুষের শবদেহের স্তূপ। কিন্তু এই প্রথম ঘটছে প্রথম বিশ্বযুদ্ধে। এমনকি কামানের গোলার তারও দূরত্ব অনেক বেড়ে গেছে, আরো বাড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বোমারু বিমানের ক্রিয়াকলাপ আরো মারাত্মক হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিন্তু তার শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধে। আপনারা জানেন যে 1913 সালে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক 1 বছর আগে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে ইংল্যান্ডে যাচ্ছেন প্রথম মহাযুদ্ধের পরে 1920 সালে। 1920 সালে রবীন্দ্রনাথের কাছে একটা চিঠি এসে পৌঁছয়। আগে চিঠিটা পড়ি, তারপরে তার পটভূমিটাও দেব। চিঠিটার তারিখ 1 অগস্ট 1920। লিখছেন সুজান আওয়েন। তার পুত্র উইলফ্রেড আওয়েন প্রথম বিশ্বযুদ্ধে নিহত। সুজান লিখছেন রবীন্দ্রনাথকে, It is nearly 2 years ago that my dear eldest son went out to the war for the last time. And the day he said goodbye to me, we were looking together across the sun-glorified sea, looking towards France, yet breaking hearts, when he,
my poet son, said those wonderful words of yours. When I go from hence, let this be my parting word, that what I have seen is unsurpassable. And when his pocketbook came back to me, I find these words written in his dear writing with your name beneath. Would it be asking too much of you to tell me what book I should find the whole poem in? উইলফ্রেড ওয়েন যুদ্ধে যোগ দিয়েছিলেন 1915 অক্টোবর মাসে। 1917 প্রথম 4 মাস কামানের গোলায় বিধ্বস্ত একটা জায়গায় তিনি তার বাকি সৈন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, একা থাকেন 4 মাস। শুধু বিচ্ছিন্ন থাকা নয়, যাদের সঙ্গে তিনি কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিপন্ন করে লড়াই করেছেন, তাদের সকলে ওই বোমার আঘাতে আহত। কেউ কেউ মারা গেছেন সঙ্গে সঙ্গে, বাকিরা আহত, ওখানে কেউ পৌঁছতে পারবে না। ওর চোখের সামনে তারা এক এক করে মারা যান। বাকিদের সব দেহ আস্তে আস্তে পচন ধরে, শটিত হয়। উনি 4 মাস ধরে একা সাক্ষী থাকেন। স্বভাবতই স্নায়ুর ওপর যে অত্যাচার হয় তাতে উনি সম্পূর্ণ অশক্ত হয়ে পড়েন। হাসপাতালে পাঠানো হয়, আবার সেখান থেকে সারিয়ে সুরিয়ে নিয়ে তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। আর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে যাবার জন্য জাহাজে ওঠার বন্দরে দাঁড়িয়ে সুজান ওয়েন আর তাঁর পুত্রের শেষ সাক্ষাৎ। আর সেই সাক্ষাতে উচ্চারণ করেন উইলফ্রেড ওয়েন, যাবার দিনে এই কথাটি বলে যেন যায়, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। তারই ইংরেজি বয়ান। আর যুদ্ধ যেদিন শেষ হয়, যুদ্ধ শান্তি হয় যেদিন, সেই দিন শ্রুসবেরি নামে যে ছোট্ট মফস্বল শহরে সুজান এবং তার ছেলে উইলফ্রেডের বাস, সেখানে যুদ্ধ শান্তিতে মানুষ সব রাস্তায় বেরিয়ে এসেছে শান্তি উদযাপন করতে। গির্জায় ঘণ্টার ধ্বনি হচ্ছে, ঈশ্বরকে তারা ধন্যবাদ জানাচ্ছেন, তাদের বাবা, তাদের ছেলে তারা ফিরে আসবে এই আশায়। সেই দিন ঠিক দ্বীপ্রহরে সুজানের কাছে তার বার্তা আসে। তার ঠিক 7 দিন আগে 4 নভেম্বর যুদ্ধক্ষেত্রে উইলফ্রেড ওয়েন ওই কামানের গোলার আঘাতে নিহত হয়েছেন। তার শরীরের কোনো অবশেষ পাওয়া যায়নি, কিন্তু তার খাতাপত্র ফিরে আসে, আর তাতে তার হস্তে লেখা শেষ বয়ান, ওই ছত্র, রবীন্দ্রনাথের ওই অমর ছত্র। এই চিঠি রবীন্দ্রনাথ পেয়েছিলেন 1920। তার আগেই যুদ্ধ যখন চলছে, তার মধ্যে 1915 এবং 1916 সাল, 2 বছর রবীন্দ্রনাথ ঘুরে বেরিয়েছেন চীনে, জাপানে, মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে বেরিয়েছেন। ন্যাশনালিজম নামে তার 4টি অভিভাষণ, এবং অপ্রিয় হয়েছেন সেই জন্যে। কারণ জাতীয়তাবাদ, যাকে উনি বলেন জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়। সেই জাতিপ্রেমের বন্যা যখন বইছে, তার মাঝখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করার স্পর্ধায় চমকিত হয়েছিল কিছু মানুষ, আর বিড়ম্বিত হয়েছিল জাতিপ্রেম বিলাসীরা। সেই সংঘাতের মধ্য দিয়ে
রবীন্দ্রনাথ জেদ ধরেন। ম্যাকমিলান তার আগেই গীতাঞ্জলি, সাধনা, পার্সোনালিটি বিক্রি করে পয়সা করেছে। উনি দাবি করেন ন্যাশনালিজম এখনই প্রকাশিত হোক। ম্যাকমিলান থেকে বাধা আসে, উনি জেদ করেন, উনি প্রস্তাব করেন যে এই বই উনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনকে উৎসর্গ করবেন। যখন ম্যাকমিলান কর্তৃপক্ষ উড্রো উইলসনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে, সেই দপ্তর থেকে জানানো হয় যে ব্রিটিশ গুপ্তচর বিভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাঞ্জাবি বিপ্লবীরা ভারতের স্বাধীনতার জন্য কাজ করছেন, যারা ক্রমাগত মারু জাহাজ নিয়ে এসেছিলেন, ভগৎ সিং তার সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে শান্তিনিকেতনে যোগ আছে, তাদের প্রতি রবীন্দ্রনাথের সহানুভূতি আছে, তাই উড্রো উইলসন এই উৎসর্গ গ্রহণ করবেন না। ন্যাশনালিজম প্রকাশিত হয়, এবং যখন প্রকাশিত হয় তাতে খুবই উল্লেখনীয় যে 4টি ভাষণের যে বয়ান, তার শেষে রবীন্দ্রনাথ এই নৈবেদ্যের কবিতাগুচ্ছ এগুলির মিলিয়ে জোর লাগিয়ে ইংরেজিতে একটা কবিতা রচনা করেন। এই ছত্রগুলি ফিরে আসে সেই কবিতায়, এবং সেটা ন্যাশনালিজম গ্রন্থের শেষে যুক্ত করা হয়। দ্য সানসেট অফ দ্য সেঞ্চুরি। রবীন্দ্রনাথই তারপরে বন্ধনীর মধ্যে লিখছেন, written in Bengali on the last day of the last century. The last sun of the century sets amidst the blood-red clouds of the west and the whirlwind of hatred. The naked passion of the self-love of nations in its drunken delirium of greed is dancing to the clash of steel and the howling verses of vengeance. The hungry self of the nation shall burst in a violence of fury from its own shameless feeding, for it has made the world its food, and licking it, crunching it, and swallowing it in big morsels, it swells and swells, till in the midst of its unholy feast descends the sudden heaven, piercing its heart of grossness. The crimson glow of light on the horizon is not the light of the dawn of peace, my motherland. It is a glimmer of the funereal pyre, burning to ashes the vast flesh, the self-love of the nation, dead under its own excess. কি প্রবল ধিক্কার ধ্বনি, যা নৈবেদ্যে 1899 সালের 31 ডিসেম্বর থেকে 6 কি 7 জানুয়ারির মধ্যে ধ্বনিত হয়েছিল যুদ্ধের দাবানলের মধ্যে, তা কিন্তু আরো ভয়ানক, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে রবীন্দ্রনাথের দৃষ্টিতে। 1920 থেকে 1924 রক্তকরবী লেখা যখন শুরু হয়েছে, 23-এ শুরু হয়েছে যতদূর সাক্ষ্য পাওয়া যায়, 24 ধরে চলে, শেষ হয় 24-এ, প্রায় 1 বছর। এই সময় এই ক্রোধ, এই সমালোচনা, এই বিচার তীব্র থেকে তীব্রতর হচ্ছে, গভীর থেকে গভীরতর হচ্ছে। তার মধ্যে 1922 সালে ফ্যাসিবাদের অভ্যুদয় ঘটেছে ইটালিতে, বেনিতো মুসোলিনির নেতৃত্বে। এই পরিপ্রেক্ষিতে রক্তকরবী কিন্তু লেখা হচ্ছে ঠিক সেই সময়ের মধ্যে, সেই সময় আবর্তের মধ্যে। মুসোলিনের দাক্ষিণ্যে, সৌজন্যে, ভদ্রতায় রবীন্দ্রনাথ সাময়িকভাবে আত্মবিস্মৃত হয়েছিলেন, এবং যখন জুসেপ্পে তুচ্চিকে বিশ্বভারতীতে পাঠাচ্ছেন মুসোলিনি বিরাট একটা বইয়ের সংগ্রহ দিয়ে, ইতালীয় বইয়ের, রবীন্দ্রনাথ অভিভূত হয়ে যাচ্ছেন। রমারোলার ঐতিহাসিক ভূমিকা
উনি ডেকে পাঠাচ্ছেন রবীন্দ্রনাথকে, সতর্ক করছেন, চোখ খুলে দিচ্ছেন রবীন্দ্রনাথের। এই পুরো অভিজ্ঞতাটার মধ্য দিয়ে কিন্তু রক্তকরবী জারিত হচ্ছে। এইখান থেকে আমি রক্তকরবীতে সরাসরি আসবার আগে একটু সরে যাব। এই সময়টায়, এই দুটো বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী সময়ে শিল্পকলার ইতিহাসে, শিল্পকলার ভাষায় একটা বিরাট পরিবর্তন ঘটে এই যুদ্ধের অভিঘাতে, প্রথম বিশ্বযুদ্ধের অভিঘাতে, এবং তারপরে ফ্যাসিবাদের অমোঘ অভ্যুদয়, 23 ইতালি, 33 হিটলারের ক্ষমতারোহণ জার্মানিতে, 36 ফ্রাঙ্কোর ক্ষমতারোহণ স্পেনে। পর এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, রবীন্দ্রনাথ তার সাক্ষী, এবং তার সঙ্গে সারা পৃথিবীর এই প্রথমবার বোধহয় ঘটে যে চারুকলা শিল্পীরা, লেখকেরা, সঙ্গীত শিল্পীরা, নৃত্যশিল্পীরা সকলেই কোথাও মেনে নেন যে এই ভয়ঙ্কর যুদ্ধাবহ, এর সঙ্গে যদি একটা প্রতিরোধের প্রাচীর আমরা না তুলতে পারি, যদি আমাদের প্রতিবাদকে আমরা মূর্ত করে যুক্ত না করতে পারি, যৌথ না করতে পারি, তাহলে এই যুদ্ধ থেকে যুদ্ধ ঘটে যাবেই। শিল্পকলার ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটে, আমি তার কিছু দৃষ্টান্ত ছবিতে দেখাবো, এবং তার সঙ্গে যুক্ত করব রক্তকরবীতে কেন গগনেন্দ্রনাথকে রবীন্দ্রনাথ ডেকে আনেন, এবং কোথাও গগনেন্দ্রনাথ একেবারেই ওই ধারার চিত্রকলাকে আত্মস্থ করে রক্তকরবীর চিত্রভাষ্য রচনা করেন। সেই ছবি তার পরে আমি দেখাবো। আমি মোটামুটি 4 জন প্রতিনিধি স্থানীয় শিল্পীকে বেছে নিচ্ছে এই সময়। তার প্রথম গেয়র্গ গ্রোস, বেটোল্ট ব্রেখট এর খুব ঘনিষ্ঠ বন্ধু গ্রোস, এবং ব্রেখটের একটা লাইন, মাই ফ্রেন্ড গেয়র্গ গ্রোসেস মেন উইথ হেডস লাইক বুলেটস। সেই মাথাগুলো আমরা দেখব। তার আগে একটু অতি সরলীকরণ করে যদি বলি যে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে ইউরোপীয় চিত্রকলার যেটা মুখ্য ধারা ছিল সেটা ইমপ্রেশনিজম, এবং একটু সরলীকরণ করিয়ে বলি যে ইমপ্রেশনিজমের কিন্তু মূল সত্য, আদি সত্যটা ছিল, যদি ব্যাখ্যা করে একটু বলি, যে প্রেস কথাটা আমরা চাপ দিচ্ছি যখন কিছু, যদি একটা কাপড়ের টুকরোর ওপর বা কাগজের টুকরোর ওপর আমরা চাপ দিই হাতের, সেটা দুমড়ে মুচড়ে যায়। অর্থাৎ আমার হাতের একটা প্রতিচ্ছবি, একটা প্রতিছাপ যেন তার উপর পড়ে, সেইটি ইমপ্রেশন। প্রেস থেকে যেটা আসে ইমপ্রেশন। ইমপ্রেশনের শিল্পীরা ধরে নিচ্ছেন যে প্রকৃতি তাদের চেতনার ওপর, তাদের মনের ওপর, তাদের চোখের ওপর যেন ছাপ ফেলছে, সেই ছাপটাকে ওরা তুলে ধরবেন, আর কিচ্ছু ওদের করণীয় নেই, ওরা শুধু ওই ইমপ্রেশনটাকে ধারণ করবেন। এইটি ইমপ্রেশনিজমের লক্ষ্য, যতটা শুদ্ধ হওয়া যায়, যতটা স্পর্শ থেকে সরে থাকা যায়, শুধু ওই ছাপটা এসেছে সেইটাকে আমি তুলে ধরছি, আমার কোনো ভূমিকা নেই, আমি ধারক মাত্র, বাহক মাত্র, তার বেশি কিছু নয়। এই ধারণাটা কিন্তু পাল্টে যাচ্ছে যখন ওই ঠিক 1899 সালে, 98-99 সালে, যখন ওই প্রথম বিশ্বযুদ্ধের সতর্ক চিহ্নগুলো আস্তে আস্তে উঠে আসছে, রবীন্দ্রনাথও যেমন দেখছেন, এই শিল্পীরাও দেখছেন। এইবার তাদের মনে হচ্ছে যে আর আমরা ইমপ্রেশনের ওপর নির্ভর করে থাকতে পারি না,
আমাদের একটা ভূমিকা নিতে হবে। তাই এক্সপ্রেশন, বাইরে থেকে যে চাপ আসে সেই চাপটা আমাকে মথিত করে, আমাকে তাড়িত করে, সেইটাকে আমি প্রকাশ করি, বাইরে নিয়ে আসি, টেনে হিঁচড়ে ছিঁড়ে বের করে ছুড়ে দিই সারা পৃথিবীর বুকে। তবেই আমার প্রতিভা চিহ্নিত হয়, তবেই আমার চেতনার ওই জ্বালা সেটা মূর্ত হয়। সেই এক্সপ্রেশনিস্ট চিত্রধারা, সেইটিকে বহন করছেন কিন্তু গগনেন্দ্রনাথ, এবং সেইটা চলে আসছে রক্তকরবীতে। আমরা ওই ধারাটাকে একটু লক্ষ্য করব। নেক্সট, 1916 সালের ছবি, সুইসাইড, গ্রোসের ছবি। ছবির একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছেন আত্মহত্যা করেছে একটি মানুষ, কালো কোট পরা, হাতে লাঠি, একটা বেড়াল পাশ থেকে সরে যাচ্ছে, আর তার ওই মৃত মুখচ্ছবি যেন প্রতিফলিত হচ্ছে অদ্ভুতভাবে একটা লাল পটের ওপর, অথচ ওপরে মজা চলছে, লাস্যময় নর্তকীদের নৃত্য চলছে। যারা যুদ্ধ থেকে মুনাফা করে, লাভ করে, তাদের জগৎ, তাতে কিছু এসে যায় না একজনের আত্মহত্যায়। নেক্সট, নেক্সট, নেক্সট। মেট্রোপলিস, 1916-17 যুদ্ধের সময় আঁকা। এইখানে একটা জিনিস আমি লক্ষ্য করতে বলবো, যে একটার পর একটা এই ছবিতে, এই সময়ের এক্সপ্রেশনিস্ট ছবিতে বিশেষ করে, স্কাই স্ক্রেপার্স, আকাশচুম্বী বাড়ি, আর সেই বাড়ির থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে, জানলায় জানলায় আগুনের শিখা। এইটা যেন কোথাও একটা সভ্যতার ছবি হয়ে দাঁড়াচ্ছে। আমরা পরে লক্ষ্য করব অন্য এক্সপ্রেশনিস্ট শিল্পীদের ছবিতে, যেখানে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশচুম্বী স্কাই স্ক্রেপারগুলো হয়ে দাঁড়াচ্ছে প্রবল পুঁজিবাদী প্রতাপের চিহ্ন, পরিচয়, আর তারই মধ্যে আগুনের শিখা, বিদ্রোহের শিখা, হিংসার শিখা, তার উদ্বেল উচ্ছ্বাস সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় ভিড়, সাদা, লাল, রক্তের লাল, আগুনের লাল ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে এক্সপ্রেশনিস্ট ছবির মধ্যে, আর ওই উত্তুঙ্গ আকাশচুম্বী বাড়ি। নেক্সট, হমেজ টু অস্কার পানিৎজা, আবার সেই বাড়ি, ভাঙা কাঁচ, তার মধ্যে দিয়ে আগুনের শিখা, লাল সাদা, সাদার ঝলকে লাল আরো তীব্র হয়। নেক্সট, যুদ্ধ শেষ হয়ে গেছে, 1921 সালের ছবি, দ্য টোডস অফ পজেশন। যুদ্ধে যারা লাভ করেছে, যারা ধনী হয়েছে, তাদের ব্রেক্সটের লাইনটা স্মরণ করুন, গ্রোসের হেডস লাইক বুলেটস, বুলেটের মতো মাথা। এরা পুঁজিপতি, ধনী, যুদ্ধ থেকে যাদের লাভ হয়েছে, মুনাফা করেছে। আর অন্যদিকে ছবির পেছনে, ওপরের দিকটায়, একেবারে পেছনে দেখতে পাচ্ছেন বন্ধ কারখানা, তার সামনে পাহারাদার, বেকার শ্রমিকেরা চারিদিকে ছড়িয়ে, আর ছবির মাঝামাঝি ডান দিকে যুদ্ধ ফেরত খঞ্জ সৈনিক, আর তীব্র দৃষ্টিতে এক বেকার শ্রমিকের স্ত্রী তার শিশু সন্তানকে নিয়ে তাকিয়ে রয়েছে এই ধনীদের দিকে। নেক্সট, পরিহাস করে নামকরণ, দ্য রিটার্ন অফ অর্ডার্ড কন্ডিশনস, শৃঙ্খলার পরিবেশ ফিরে এসেছে। সেনাবাহিনীর দাপট চারিদিকে, পাহারাদারদের দাপট, আর পেছনে সেই বন্ধ কারখানা, তার সামনে বেকার শ্রমিকদের বাধা দিচ্ছে লাঠি হাতে পুলিশ, সেনানীরা। নেক্সট,
পোস্ট ওয়ার ইডল, যুদ্ধোত্তর সুখযুগ, খঞ্জ সৈনিক, ভিখারিতে পরিণত সৈনিক আর দাপুটে পুঁজিবাদীরা, পেছনে যুদ্ধক্ষেত্র থেকে ফিরছে সৈনিকেরা। নেক্সট, সোয়াম্প ফ্লাওয়ার্স অফ ক্যাপিটালিজম, পুঁজির কাদার মধ্যে যারা জন্ম নেয় তারা। একেবারে পেছনে কারখানার শিখর দেখতে পান, আর সামনে সেই পুঁজিপতিরা। নেক্সট, দ্য পিলার্স অফ সোসাইটি, সমাজের স্তম্ভ যারা। যৌনতায় নিমজ্জিত, শক্তির মদমত্ততায় পুষ্ট। নেক্সট, পিলার্স অফ সোসাইটি, লক্ষ্য করুন মুখগুলো, একেবারে ওপরে তুঙ্গে বাঁদিকে সেই উত্তুঙ্গ বাড়ি, আর তাতে জ্বলন্ত অগ্নিশিখায় মধ্যে জানলা, ওপরে ধর্মযাজক পুরোহিত, ধর্ম পিলার্স অফ সোসাইটির মধ্যে। সামনে বাঁদিকে মিডিয়া, খবরের কাগজ হাতে, ডান দিকে ব্যাংকার, টাকা যাদের হাতে, আর একেবারে সামনে রাষ্ট্রনায়ক। এদের সমবায়িক শক্তিতে একটা সমাজ চালিত হচ্ছে 1926 সালে। নেক্সট, একে হোমো, মানুষকে দেখো, 1923 সালে। ওই হেডস লাইক বুলেটস, আর তার সঙ্গে তাদের যৌন শিকারে লাঞ্ছিতা নারী। আর একেবারে পেছনে বাঁদিকে দেখতে পাচ্ছেন কারখানা, ক্ষমতার উৎস। নেক্সট, একে হোমো প্লেট 8, 1923-এর, পেছনে কারখানা, স্কাইস্ক্রেপার্স, আর সবকিছুর মালিকানায় সুপ্রতিষ্ঠিত ধনপতি। নেক্সট, 1928-এ ইউরোপীয় চিত্রকলায় ক্রুশবিদ্ধ খ্রিস্টের অনেক ছবি অনেক শিল্পী এঁকেছেন, কিন্তু দিনকাল পাল্টে গেছে। তাই 1928-এ গ্যাস যুদ্ধ এসে গেছে, যুদ্ধে অন্য অস্ত্র আসছে, তাই খ্রিস্টকেও গ্যাস মাস্ক পরতে হয়। নেক্সট, আরেক শিল্পী অটোডেক্স। অটোডেক্স প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের একেবারে শুরুতেই ওর খুব কাছে একটা গোলার বিস্ফোরণ হয় এবং তাতে ওর একটা কান বধির হয়ে যায়। তারই মধ্যে দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। নেক্সট, খ্রিস্ট একেবারে মানুষ হয়ে গেছে, কিন্তু এই পিয়েতা অর্থাৎ খ্রিস্টকে যখন ক্রুশ থেকে নামিয়ে আনা হয়েছে, তার মা তাকে জড়িয়ে ধরে আদর করছেন, শোকার্ত মা। এটা অনেক শিল্পীরই বিষয়বস্তু, কিন্তু সেই বিষয় কোথাও পাল্টে গেছে। খ্রিস্ট একেবারে কিন্তু সাধারণ মানুষের পর্যায়ে, তার নগ্ন লিঙ্গ দেখতে পাই আমরা, আর বুকের ওপরে মায়ের হাত দুটো। আর আরেকটা লক্ষ্য করুন, একেবারে ওপরে একটা সূর্যের গোলক, সেই গোলকের মধ্যে একটা মোমবাতির শিখা, জ্ঞানের আলো, জ্ঞানের মধ্যে বিজ্ঞান। আমরা নতুন নতুন দেখবার শক্তি, দেখবার পথ আবিষ্কার করছি, মোমবাতি তারই লক্ষণ। ওটা মানুষের জ্ঞানের দীপ্তির প্রতীক। এই প্রতীক অন্যভাবে ফিরে আসবে পরবর্তী ছবিতে, এবং কোথাও শিল্পকলার ভাষায় এই সময়টাই, দুটো মহাযুদ্ধের অন্তর্বর্তী সময়,
ঠিক যেরকম সাহিত্যের ক্ষেত্রেও একটা লেখার উদ্ধৃতি আসে অন্য লেখায়, অন্য তাৎপর্যে মণ্ডিত হয়ে উদ্ধৃতি আসে, এটা শিল্পকলার ভাষারও অন্তর্গত হয়ে যায়। তাই এই সূর্যালোকিত জ্ঞান দীপিকা ফিরে আসবে অন্য ছবিতেও, আমরা দেখব আরো অন্য তাৎপর্যঋদ্ধ হয়ে। নেক্সট, দি ওয়ার, 1914, অটোডিক্সের ছবি। লক্ষ্য করুন, ছবিটাকে যদি তিনটে ভাগে ভাগ করে নেওয়া যায়, আমি একটু কাছে গিয়ে দেখাবো। এর আগের চিত্রকরের গ্রোসের হেডস্লাইড বুলেটস, এরা বিজ্ঞানীরা। এখানে দেখতে পাবেন H2O ফর্মুলা আছে, চাকা, যেটা বিজ্ঞান প্রযুক্তির প্রায় একটা শিল্প প্রতীক। এবং এইখানে কিন্তু এটা এদের অস্ত্রাগার, অস্ত্রের পরীক্ষা চলে। বিজ্ঞানীরা এই আশ্রয়ে তৈরি করেন এবং সেখান থেকে যে শক্তি নির্মিত হয়, সেই শক্তির বিস্ফোরণ ঘটে কামানের নল থেকে, এবং সেই বিস্ফোরণে সব কিছু ভেঙে চলে যাচ্ছে। আর ওই ঊর্ধ্ব বাম কোণে দেখতে পাচ্ছেন আবার সেই আগুনে প্রজ্বলিত জানালাগুলো। অর্থাৎ পুরো বিশ্বব্যাপী যুদ্ধে প্রাণকেন্দ্রে বিজ্ঞানীরা আছেন। বিজ্ঞানীদের ব্যবহার করে ওই শক্তি তৈরি করা হচ্ছে, যে শক্তির ধ্বংসকাণ্ডের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই সবটাকে একটা ছবির মধ্যে গ্রন্থিত করার কৃতিত্ব অটোডিক্সের। নেক্সট, সেলফ পোর্ট্রেট অফ দ্য সোলজার, আত্মপ্রতিকৃতি। লক্ষ্য করবেন যে একটা চোখ প্রায় ট্যারা হয়ে সতর্ক দৃষ্টিতে এদিকে তাকাচ্ছে। একটা কান যখন বধির হয়ে যায়, তখন সেই দিক থেকে বিপদ আসতে পারে, সেই আশঙ্কাতে অতি সতর্ক ওই দৃষ্টি। আর চারিদিকে যুদ্ধের লালিমা। লক্ষ্য করুন আরেকটা জিনিস, যে সাধারণত শিল্পকলায় যখন শিল্পীরা নিজেদের নাম চিহ্নিত করেন, সেটা সাধারণত নিচে আড়াল করে কোনো একটা কোণে সেখানে নামের সইটা থাকে। এই প্রথম একজন শিল্পী ছবির একেবারে মাঝখানে নিজের নাম ডেক্স এবং তার সঙ্গে 1914 এটাকে ঘোষণা করা যে এই 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 যুদ্ধক্ষেত্রের মধ্যে আমি, সেখান থেকে আমার যে উদ্বেগ, আমার আশঙ্কা, আমার যুদ্ধের বিরুদ্ধে দ্রোহ, এই সবটাকে মূর্ত করতে আমার নামটাকেও আমি মাঝখানে ওইখানে চিহ্নিত করি এবং ওই 14 সালের সঙ্গে যুক্ত করে। নেক্সট, আবার সেলফ পোর্ট্রেট ফ্রম 1914, যুদ্ধের মধ্যেই ওই লাল কালো, আর মাঝখানে একেবারে ছবির মাঝখানে ও স্বাক্ষর, রক্তাক্ষরে স্বাক্ষর, ডেক্স। নেক্সট, যুদ্ধের মধ্যেও যোদ্ধার অবকাশ হয়, কিন্তু সেই অবকাশে ধূমপানের সেরকম কোনো আনন্দ নেই। অভ্যাস, একটা যান্ত্রিক অভ্যাস, সেই যান্ত্রিকতা। যুদ্ধ আরো এগিয়ে গেছে, 1918 পৌঁছে গেছে, তাই স্বাক্ষরেও ডেক্স 18। নেক্সট, সূর্যাস্তের অনেক সুন্দর ছবি আমরা ইমপ্রেশনিস্ট শিল্পীদের কাছে পেয়েছি। এ আরেক সূর্যাস্ত, যুদ্ধের ময়দানে সূর্যাস্ত। নেক্সট, যুদ্ধের পর, যুদ্ধ শেষ হয়ে গেছে, ঠিক আগের শিল্পীর মতনই, রং নেই, সাদা কালো। স্ট্রিট, আহত
ভিখারিতে পরিণত সৈনিক। শহরে কেউ ফিরেও তাকায় না, দেয়ালে নানা রকম বিজ্ঞাপন, নানা পণ্যের বাজার জমজমাট। দর্পি সৈনিক, সেনানায়ক। নেক্সট, প্রাগ স্ট্রিট। ওপরে বিজ্ঞাপনের নানা রকম হাতছানি, পণ্যের বাড়বাড়ন্ত, আর মাঝখানে আহত ভিখারি সৈনিক। নেক্সট, ও টু বিউটি। সৌন্দর্য ওই যুদ্ধ ফেরত ধনীদের রাজত্ব, তাদের যৌনলীলা, কিন্তু সবসময় সতর্ক। হাতে টেলিফোনের কোড, ব্যবসার খোঁজ খবর, তার সঙ্গে নারী দেহ নিয়ে লামপট্ট। নেক্সট, 1924 সালে জার্মানিতে স্পষ্ট হয়ে উঠছে যে আরেকটা যুদ্ধের প্রস্তুতি চলছে। তখন অটো ডিক্সন প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য সাদা কালোয় একগুচ্ছ ছবি আঁকেন। মিল টাইম ইন দ্য মাইন্ড। যুদ্ধের মধ্যে নিজেরই কাছাকাছি বন্ধু মৃত সৈনিকদের কঙ্কালের মধ্যে খেতে হয় বাঁচবার জন্যে। ওয়েলফেয়ার ডাউয়েনকেও হয়তো খেতে হয়েছিল ফল পাকুড় যা পেয়েছিলেন ওই 4 মাস ধরে। সেই দৃশ্যই দেখতে পান এখানেও। নেক্সট, ডেড ম্যান, যুদ্ধক্ষেত্রে মৃত মানুষ। নেক্সট, স্কাল। এটা আরো তাৎপর্যপূর্ণ। যুদ্ধের 10 বছর পর, যুদ্ধ শুরুর 10 বছর পর, ডিক্সের মনে হচ্ছে ওই যুদ্ধক্ষেত্রে মৃত কোনো মানুষের খুলি এখন হয়তো পড়ে আছে যুদ্ধক্ষেত্রে কোথাও, আর তার মধ্যে নানা রকম উদ্ভিদ, তাদের জন্ম হয়েছে, অন্যরকম প্রাণ সঞ্চার হয়েছে। মৃত্যুর মধ্য থেকেও উদ্গীর্ণ একটা প্রাণ। নেক্সট, দি ওয়ার। 4 অংশে বিভক্ত একটা ছবি। 4 অংশে না, 3 অংশে। একদিকে একেবারে প্রথম বাঁদিকে সৈন্যরা যুদ্ধে যাচ্ছে, মাঝখানে ছবিটাতে যুদ্ধ। একটা বিস্ফোরণ হয়েছে, মানুষের ছিন্ন দেহ ছিটকে গিয়ে একটা গাছের ডালে লটকে গেছে। গ্যাস মাস্ক পরা একজন সৈনিক তার মধ্য দিয়ে বেরিয়ে আসছে, বেঁচে আছে এখনো। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছেন একজন আহত সৈনিককে নিয়ে একজন সৈনিক বেরিয়ে আসছেন যুদ্ধক্ষেত্র থেকে, বাঁচাবার চেষ্টা করছেন সহযোদ্ধাকে। আর একেবারে নিচে তাঁবুর মধ্যে সৈনিকেরা অপেক্ষা করছেন কখন সাইরেন বেজে উঠবে, যুদ্ধে ছুটতে হবে। একটা যুদ্ধের ইতিহাসকেই যেন একটা ছবিতে ধরবার চেষ্টা। 1929 থেকে 32 সাল ধরে এই ছবিটা আঁকা। নেক্সট, আগের ছবিটারই মাঝখানের প্যানেলটা আরো সবিস্তারে দেখার মতো। তৃতীয় শিল্পীতে আসছে আমরা। নেক্সট, কেটে কোলভিটস। 1930 সালে বার্লিনে যখন রবীন্দ্রনাথের ছবির প্রদর্শনী হচ্ছে, সেই প্রদর্শনী দেখতে এসেছেন কেটে কোলভিটস।
রথীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ উচ্ছ্বসিত হয়ে চিঠি লিখছেন যে উনি কৃতার্থ যে কোলভিটস দেখতে এসেছেন। পরে কোলভিটসের ছবিও দেখতে যান উনি বার্লিনে। কেটি কোলভিটসের প্রথম সন্তান প্রথম বিশ্বযুদ্ধের ময়দানে নিহত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওর নাতি নিহত হন যুদ্ধক্ষেত্রে। যুদ্ধ, যুদ্ধের আনুষঙ্গিক, যুদ্ধের প্রস্তুতি ওর সারা জীবনকে জড়িয়ে রেখেছিল। তারই কয়েকটা ছবি। নেক্সট। 1900, ঠিক যখন রবীন্দ্রনাথ নৈবেদ্যের কবিতাগুলো লিখছেন, কোলভিটসও যুদ্ধকে দেখছেন। মৃত্যুর বিষাদ, নেক্সট। নেক্সট। এইটি ওর প্রায় আজীবন শিল্পের একটা বিষয় হয়ে ওঠে। মা, মৃত সন্তান। ওর সন্তানকে তখনও হারাননি, কিন্তু ওই ভয় হয়তো তখনই কোথাও ওকে আচ্ছন্ন করেছিল। নেক্সট। নেক্সট। মা, মৃত মা মৃত্যু থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তা শিশু প্রাণপণে মাকে টেনে আনতে চাইছে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে। নেক্সট। কার্ল লিবনেক্ট এবং রোজা লুক্সেমবুর্গ 1919 সালে দুই ভবিষ্যৎদর্শী সমাজতান্ত্রিক চিন্তক নেতা শোভাযাত্রায় বেরিয়েছিলেন বার্লিনের একেবারে মাঝখান দিয়ে। ফ্যাসিস্ট গুন্ডারা আক্রমণ করে, লিবনেক্ট এবং রোজা লুক্সেমবুর্গকে পিটিয়ে হত্যা করে। বার্লিনের মধ্যে দিয়ে একটা নদী বয়ে যায়, সরু নদী। সেই নদীতে ওদের মৃতদেহ ফেলে দেয়। 4 দিন পরে মৃতদেহ পাওয়া যায়। মানুষ এসে শ্রদ্ধা জানায় লিবনেক্টকে। কাঠখোদাইতে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন স্মরণীয় করে রাখেন কেটি কোলভিটস। শানিত মুখগুলো লক্ষ্য করুন। নেক্সট। দ্য মাদার্স। মায়েরা জোটবদ্ধ হয়ে তাদের ঘেরের মধ্যে শিশুদের রক্ষা করছে। নেক্সট। মৃত্যুর কোলে মা। নেক্সট। Next. Death seizes children. Next. Death snatches children. Next. আত্মপ্রতিকৃতি কেটি কোলভিটসের। মৃত্যু এসে স্পর্শ করছে তাকে। নেক্সট। ব্রোঞ্জ মূর্তি, ল্যামেন্ট, হাত দিয়ে মুখ চেপে ঢাকা দেওয়া। নেক্সট। আবার দ্য টাওয়ার অফ মাদার্স। মায়েরা দুর্গ তৈরি করে তার আশ্রয় শিশুদের বাঁচাচ্ছে। নেক্সট। 1942 যুদ্ধ চলছে তখন।
নেক্সট, আত্মপ্রতিকৃতি। এবার আমরা আরেকজন শিল্পীর কাছে যাচ্ছি, পাবলো পিকাসো। পিকাসোর ছবিতে এই সময় একটা যুগান্তর প্রায় ঘটে। উনি ফিরে আসেন এক্সপ্রেশনিজমে, তার মধ্যে উনি কিউবিজমে চলে গেছিলেন। কিউবিজমের একটা দুটো দৃষ্টান্ত আমরা দেখাবো, দেখিয়ে চলে যাব তার বিখ্যাত ছবি গেয়ারনিকাতে, যার মধ্যে যে প্রবণতাগুলো আমরা লক্ষ্য করেছি তার অনেকগুলো ফিরে আসে যৌথতায়। নেক্সট, কিউবিস্ট পর্বের ছবি 1909 সালে, যুদ্ধের আগে, যেখানে এক চিন্তাশীলা মহিলা তার চিন্তাটাই কোথাও, চিন্তার ভারটা কোথাও রূপান্তরিত হয়ে যায়, তার সমস্ত পরিবেশটাই কাঠের কড়া আখরে যেন ওকে আবদ্ধ করে। এটা একটা শিল্পরীতি। নেক্সট, ওই শিল্পরীতির একটা উদাহরণ দেবার জন্যে আমি একটা ইমপ্রেশনিস্ট ছবি দেখাচ্ছি সেজানের। আমব্রোজ ভুয়ার চিত্র সংগ্রাহক বা চিত্র ব্যবসায়ী, ছবির কেনাকাটা করেন। সেজান তার ইমপ্রেশনিস্টিক ছবি এঁকেছেন। ওকে দেখলে ঠিক যা মনে হয় যে ছাপটা শিল্পীর ওপর আসে, সেটুকুকেই ধরে তৃপ্তি পান সেজান, ইমপ্রেশনিস্ট শিল্পী। নেক্সট, পিকাসো আঁকছেন একই মানুষকে। এখানে কিন্তু ওই ইমপ্রেশন নয়। ভুয়ার ছবির ব্যবসা করতে করতে আর এখন ছবি দেখেন না, ছবির ফ্রেমগুলো তার কাছে পণ্য হয়ে গেছে, বেচার দ্রব্য। তারই ভারে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছেন আমব্রোজ ভুয়ার। নেক্সট, 1953 সালেও পিকাসো কিউবিস্ট স্টাইলে ছবি আঁকছেন, আবার সেই চিন্তাকুলা রমণী। তার চিন্তা যেন একটা বস্তু হয়ে উঠে তাকে জড়িয়ে ধরছে। নেক্সট, 1917 সালে প্রথম মহাযুদ্ধ চলছে তখন। সেই সময় রুশ ব্যালে শিল্পী সের্গেই দিয়াগিলেভ, তিনি প্যারিসে পারাদ বলে একটি ব্যালে অনুষ্ঠান করেন, ব্যালে নাট্য, 8 ঘন্টার নাট্য। খুব সহজ বিষয়। আমাদের এখানেও যখন মেলা হয়, আপনারাও দেখেছেন যে কেউ খেলা দেখাচ্ছে, নানা রকম লোফালুফির খেলা, জাদুর খেলা, নানা রকম খেলা। তাঁবু তৈরি হয়েছে, তাঁবুর সামনে 3 জন বা 2 জন শিল্পী, তারা ওই খেলার কিছু টুকরো দেখান, টুকরো দেখে টিকিট বেচেন, লোককে আকর্ষণ করেন। সেরকম একটা তাঁবু এটা পিকাসো তৈরি করে দেন। আর এই নাটকটা যেটা ছিল যে এরকম 3 জন খেলা দেখায়, এইখানে 2 জন, একজন আমেরিকান ম্যানেজার, একজন ফ্রেঞ্চ ম্যানেজার। আমরা এখন যাদের ইমপ্রেসারিও বলি, অর্থাৎ যারা শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন, এক অর্থে শিল্পের বেচা কেনা করেন, প্রদর্শ্য শিল্পের বা অভিকরণ শিল্পের, এই রকম 2 জন। এরা কিনতে চান এই শিল্পীদের, লোভ দেখান। শিল্পীরা বলেন আমরা বেশ আছি, এই মেলার দঙ্গলে আমাদের ভালো লাগে, এইটুকুই নাটক। কিন্তু এই ফ্রেঞ্চ ম্যানেজারের পোশাক, এইটা পিকাসো তৈরি করেন। কোথাও ফরাসি সংস্কৃতি, তার আভিজাত্য, তার মেজাজ, সেইটাকে ধরেন। একেবারে সামনে ছবির ক্যানভাস, এদিকে শৌখিন পাইপ, ফ্রেঞ্চ ম্যানেজার। এটা পিকাসোর আঁকা ডিজাইন। নেক্সট, নর্তক অভিনেতা ওই পোশাকটা পরে মঞ্চে এসেছেন। এবার
নেক্সট, মার্কিন ম্যানেজার। যেটা বলছিলাম, স্কাই স্ক্রেপার বাঁদিকে, মাঝখানে কামানের নল, আর তার নিচে কার্তুজের বেল্ট, আর ডান দিকে একটা চোঙা। মার্কিন সাম্রাজ্যবাদের রূপ, একদিকে এই আকাশভেদী অট্টালিকার দাপট, তার শক্তির দাপট, মাঝখানে অস্ত্র ব্যবসায়, আর ডান দিকে প্রচার। নেক্সট, ওই পোশাক পরে মার্কিন ম্যানেজার শিল্পী। 1917, একেবারে যুদ্ধের মধ্যে। নেক্সট, 1937-1936 সালে স্পেনে তখন ফ্যাসিবাদের অভ্যুত্থান হয়েছে। গেরনিকা বলে একটা গ্রাম, জার্মান বোমারু বিমান বোমা ফেলে ধ্বংস করে দেয়। স্পেনে জন্ম পিকাসোর, কিন্তু আজীবন ফ্রান্সেই থেকে গেছেন। স্পেনের টান, ওই গ্রামটা যন্ত্রণার টান, প্রচণ্ডভাবে ওকে ক্ষুণ্ণ করে। তার থেকে বেরিয়ে আসে গেরনিকা ছবি, এবং প্রায় রবীন্দ্রনাথের মতনই 1 বছর ধরে অসংখ্য ছোট ছোট স্কেচ এঁকে যান। তারই একটা, কাঁদছে এক মহিলা বন্ধ ঘরের মধ্যে। নেক্সট, গেরনিকা। যে শিল্প ইতিহাসটাকে আমি ধরিয়ে দেবার চেষ্টা করছিলাম, তার একটা দৃষ্টান্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত। একেবারে ডান দিকে চূড়োয় কিন্তু দেখতে পাচ্ছেন ওই জানলার মধ্য থেকে আগুনের শিখা, আর ঘরে অবরুদ্ধ এক মহিলা, তার কান্না। বাঁদিকে দেখতে পাচ্ছেন পুরো ছবিটা জুড়েই অসংখ্য ছিন্ন ভিন্ন দেহ, মৃতদেহ। কিন্তু বাঁদিকে একেবারে ওপরে এক ষাঁড়। স্পেনের খুব খ্যাতি বুলফাইটের জন্যে। বুলফাইট কোথাও একটা জান্তবতার একটা প্রায় চূড়ান্ত পরিচয়, জন্তুর সঙ্গে মানুষের লড়াই। সেই জন্তুও কিন্তু মানুষের বর্বরতায় কাঁদছে, তার চোখে জল। আর ছবির একেবারে ঊর্ধ্বে দেখতে পাচ্ছেন, অনেক আগে আপনারা দেখেছিলেন গ্রোসের ছবিতে, ওই সূর্য, আলোকের সূর্য, মানুষের জ্ঞানের সূর্য, তার মাঝখানে বৈদ্যুতিক আলো, জ্ঞানোদ্ভাস। কিন্তু সেই জ্ঞানোদ্ভাসই তার বিকৃতি, তার বিকার, সেই বিজ্ঞানী কিন্তু এই মারাত্মক অস্ত্র তৈরি করে যাতে এই ধ্বংসকাণ্ড হতে পারে। ডান দিকে একটু মাঝামাঝি জায়গাতে লক্ষ্য করবেন প্রায় মুখোশের মতো একটা মুখ। এটার পেছনেও একটা সাহিত্যিক অনুষঙ্গ আছে। প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে ছিলেন স্যাকিভেরিল সিটওয়েল লেখক। তার স্মৃতিকথায় একটা বর্ণনা আছে যে ঠিক উইলফ্রেড মতনই যুদ্ধক্ষেত্রের একটা খণ্ডে প্রচণ্ড গোলাবর্ষণের ফলে যখন চারিদিকে আর কেউ নেই, উনি একা লক্ষ্য করেন যে যেখানে শক্ত মাটি ছিল সেই মাটিটা ফুঁড়ে একটা জলাশয় তৈরি হয়ে গেছে। ধারে পাশে শুধু মৃতদেহ, ওর বন্ধুরা মৃত। উনি এগিয়ে যান জলের কাছে, লক্ষ্য করেন একটা মুখোশ জলের উপর ভেসে বেড়াচ্ছে। ওর প্রথমে মনে হয় কোনো বাচ্চা ছেলে হয়তো খেলছিল, তার মুখোশটা পড়ে গেছে জলে। কাছে যান, কাছে গিয়ে লক্ষ্য করেন মুখোশ নয়, মানুষের দেহ থেকে বিচ্ছিন্ন মানুষের মুখচ্ছদ, সেটা ভাসছে জলের ওপর। এই বর্ণনাটা সে যুগের অনেককেই মথিত করেছিল, তার চিহ্ন রয়ে গেছে
পিকাসোর গেরনিকা। এই শিল্পধারাটা কোথাও চলে আসে এবং এই শিল্পধারা তখন রবীন্দ্রনাথ অনুসরণ করছেন, কারণ নিজে তখন রবীন্দ্রনাথ ছবি জগতে ওই 20-এর দশক থেকেই প্রবেশ করছেন। এইটার সঙ্গে উনি পরিচিত, কোলভিৎসের সঙ্গে ওর বন্ধুত্বের সূত্র হিসেবে এটাকে আমরা দেখতে পাই। তাই গগনেন্দ্রনাথকে যখন আহ্বান করেন, আমরা রক্তকরবীর ওই প্রচ্ছদ দুটো দেখাবো, প্রবাসী এবং বিশ্বভারতী কোয়ার্টলি থেকে। নেক্সট। রবীন্দ্রনাথেরই দেওয়া আখ্যা যক্ষপুরীর রাজপ্রাসাদের জাল আবরণ। লক্ষ্য করবেন ওই স্কাইস্ক্রেপার, আকাশচুম্বী বাড়ি, তার আলোকিত জানলা, আর সেইটাকে ঘিরে কিন্তু ওই জাল। রক্তকরবীর শুরুতে রবীন্দ্রনাথ লিখছেন শেষ ভাষ্যে, এই নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। অর্থাৎ ওই শক্তি, যেটা যক্ষের শক্তি, ধনের শক্তি, ক্ষমতার শক্তি, রাষ্ট্র ক্ষমতার শক্তি, এই সব কিছু কিন্তু ওই জাল আবরণের মধ্যে কিন্তু আবদ্ধ। তাতে সাধারণ মানুষের কোনো প্রবেশাধিকার নেই। যা কিছু ঘটে এই নাটকে ওই জাল আবরণের সামনে। এবং সেখানে যেটা লক্ষণীয়, আর আপনারা অনেকেই জানেন হয়তো, যে রক্তকরবীর প্রথম 9টা ভাষ্যের মধ্যে কিন্তু সবকটা ভাষ্যের শুরুতেই কখনো অধ্যাপকের সঙ্গে নন্দিনীর কথা, অধিকাংশ ক্ষেত্রেই তাই, অধিকাংশ ভাষ্যে, 2-1টি ভাষ্যে রাজার সঙ্গেও নন্দিনীর কথা আছে। কিন্তু একেবারে শেষ ভাষ্যে, তার আগে কোথাও কিশোর বলে কোনো চরিত্রের নামই নেই, চিহ্নই নেই কোথাও রক্তকরবীতে। একেবারে শেষ ভাষ্যে কিশোরের প্রবেশ, কিশোরকে দিয়ে নাটক শুরু হয়। এবং খুব লক্ষণীয় যে যেখানে উনি চরিত্রের নাম দিচ্ছেন নন্দিনী ও কিশোর, দিয়ে বন্ধনী মধ্যে লিখছেন সুড়ঙ্গ খোদাই কর বালক। সে শ্রমিক, সুড়ঙ্গ খোদাই করে, সেইটাই তার পরিচয়। সেই পরিচয়কে একেবারে চিহ্নিত করছেন বইয়ের একেবারে শুরুতে এবং একেবারেই শেষ ভাষ্যে। আর সেখানেই আসে একটা সময়, আপনারা জানেন যে রক্তকরবী নিয়ে আসে নন্দিনীর কাছে। নাটক শুরুই হয় কিশোর ডাকে, নন্দিনী নন্দিনী নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে আনতে চাই। যা যা এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার
জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। খুব লক্ষণীয়, যেটা নিয়ে আমরা এখন অনেক কথা বলি, লেখালেখি হয়, বিলাপ করি, যে কত মাটি, কত জল মানুষের লোভে সেখানে কোনো ইমারত তৈরি করার জন্য, কখনো কারখানার ইমারত, কখনো আবাসনের ইমারত তৈরি করার জন্য আমরা নষ্ট করে দিই, মাটিকে দুমড়ে ফেলে ভেঙে শেষ করে দিই। পড়ে থাকে শুধু জঞ্জালের স্তূপ। সেই জঞ্জালের স্তূপ, যে জঞ্জালের স্তূপের ওপরে তৈরি হয়েছে এই বিশাল খনি সাম্রাজ্য, সেই জঞ্জালের মধ্য থেকে একটা গাছ, একটা রক্তকরবী গাছ এই সব কিছুকে অস্বীকার করে মাথা তুলে দাঁড়িয়েছিল। সেইখান থেকে কিশোর নিয়ে আসে এবং এটাকে নাটকের একেবারে শুরুতে রবীন্দ্রনাথ চিহ্নিত করেন, এবং চিহ্নিত করার জন্য গগনেন্দ্রনাথকেও ডাকেন, যে ওই জালের ভেতর থেকে একটা কোণ থেকে বেরিয়ে আসছে রক্তকরবী একটা কোণ থেকে। নেক্সট, এটা অন্য দিক থেকে একটু মজা লাগে, ওটা ঠিক উল্টো দিকটায় এই বিজ্ঞাপনটা ছিল। মনে রাখবেন 1921 সালে বিশ্বভারতীর পত্তন, এবং বিশ্বভারতীর পত্তনের সঙ্গে সঙ্গেই একটা হাসপাতাল করা দরকার। সেই হাসপাতালের উদ্যোগ নিয়েছেন রবীন্দ্রনাথ। তাই এই ছবির বিক্রয়ের লভ্যাংশ শান্তিনিকেতন পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে যাইবে। মূল্য প্রত্যেকখানি 15 টাকা, 1/3 অগ্রিম পাঠাইলে ভিপিতে পাঠানো যাইতে পারে। অতি নির্দিষ্ট সংখ্যক ছবি মাত্র পাওয়া যাইবে। এটাও রক্তকরবীর অন্তর্গত কোথাও। নেক্সট, ইংরেজির ভাষ্যে নেক্সট নেক্সট আরো সুতীব্রভাবে, আরো স্পষ্টভাবে ওই স্কাইস্ক্রেপার্স, একেবারে স্কাইস্ক্রেপার্স, এখনো দূর থেকে যদি কোনো আধুনিক আবাসনের ছবি তোলেন এরকমই ছবি উঠবে, আর তার মাঝখানে তাকে অস্বীকার করে, অগ্রাহ্য করে এই বিস্ফোরকের মতো উচ্ছ্বসিত উদয় এই রক্তকরবী গুচ্ছের। এটা লেখায় হয়তো অতটা স্পষ্ট হয়নি মনে করি গগনেন্দ্রনাথকে দিয়ে রবীন্দ্রনাথের এই কাজ। এইখান থেকে ছবিগুলো অফ করে, অফ করে দাও, একেবারে ছবি অফ করে দাও। আমি একেবারে শুরুতে যেটা বলছিলাম সেইখানে এবার ফিরে আসছি, যে রক্তকরবী যখন আবার আমরা নতুন করে আধুনিক কালে পড়তে শুরু করি, গগনেন্দ্রনাথের ছবি, রক্তকরবীর বিভিন্ন ভাষ্যের রূপ রূপান্তর, এইগুলো লক্ষ্য করতে পারি, সময়টা দেখতে পাই, তখন আস্তে আস্তে রক্তকরবী যে নতুন পাঠ অন্তত আমার কাছে খুব স্পষ্ট হয়ে ওঠে, সেটা একেবারে এই আধুনিক শিল্প সাম্রাজ্যের, পুঁজিবাদী শিল্প সাম্রাজ্যের যে বিপুল বিস্তৃতি এবং তার ক্ষমতা, সেইটিকে কোথাও রক্তকরবীতে উনি চিহ্নিত করছেন। যেমন আমি লক্ষ্য করি যে যাকে আমরা রাজা বলছি, কোথাও কিন্তু সেই রাজার সঙ্গে সর্দার, গোসাই, মোড়ল, অর্থাৎ যারা এই যক্ষপুরীর চালনা করে, যারা যক্ষপুরীর শাসক প্রশাসক, তাদের সঙ্গে কোথাও রাজার একটা কোনো শব্দ বিনিময় নেই। এবং তার থেকে আমার কোথাও মনে হতে থাকে যে এই রাজা কিন্তু রাজা নয়, এই রাজা বিজ্ঞানী। এবং অধ্যাপকের একটা উক্তি আপনাদের মনে থাকবে, অধ্যাপক যেখানে নন্দিনীকে বলে
যেখানে আমরা কেউ আসল নই, আমাদের নানা তকমা দেওয়া হয়েছে, আমরা কেউ আসল নই। তাই এই রাজা কিন্তু বিজ্ঞানী, এবং যে বিজ্ঞান একটা আধুনিক পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য, শুধু অস্ত্র নির্মাণ, প্রযুক্তি নির্মাণে নয়, বিজ্ঞান বুদ্ধি যেটাকে আমরা বলি, বিজ্ঞান গবেষণার দৃষ্টিভঙ্গি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু শাসন প্রক্রিয়ার মধ্যে, তার সংবিধান রচনা, তার প্রয়োগ, তার আইন, সমস্ত কিছুর মধ্যে একটা বিজ্ঞান চেতনা কাজ করে। এবং সেই বিজ্ঞান চেতনাকে যখন এই যক্ষপুরী রাষ্ট্র ব্যবস্থা গ্রাস করে, অধিকার করে, শাসন করে, তখন সেই বিজ্ঞানে কিন্তু তার হাতের একটা ক্রীড়নকে পরিণত হয়। যদি লক্ষ্য করে দেখেন যে নন্দিনীর সঙ্গে রাজার সম্পর্কে বারবার রাজা কিন্তু নন্দিনীকে জানতে চায়, এই জানাটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা সময় বলে যে দরকার হলে আমি তোমাকে ছিঁড়ে খুঁড়ে টুকরো করে জানতে চাই। এই জানার লোভ, এই জানার চাহিদা, এই জানার আকর্ষণ, এটা কিন্তু বিজ্ঞানের সহজাত, এটা বিজ্ঞানের চরিত্র। এবং যে জানার, যে আলোর দৃষ্টি, আমরা এই এক্সপ্রেশনিস্ট ছবিতেও আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি যে ওই ওপরে সূর্য, যে সূর্যের মধ্যে এক সময় মোমবাতি, তারপর এক সময় বৈদ্যুতিক আলো, ওটা জানার আলো। সেই জানার আগ্রহ, সেই জানার স্পৃহা, সেটা বিজ্ঞানের সহজাত। সেটাকে যখন রাষ্ট্র ব্যবহার করে, প্রয়োগ করে, তাকে রাজাসনে বসায়, তাকে ক্ষমতার মর্যাদা দেয় এবং সত্য থেকে তাকে সরিয়ে রাখে, দেখতে দেয় না, জানতে দেয় না কি হচ্ছে, সে তখন তার বৈজ্ঞানিক সৃষ্টি, বৈজ্ঞানিক ক্ষমতার একটা নেশার মধ্যে জড়িয়ে যায়। সেই রাজা কিন্তু এই রাজা। তার ফলে এই রাজা যখন উপলব্ধি করে যে, এবং একেবারে শেষে আপনাদের মনে আছে যে রাজা যখন ধ্বজদণ্ড ভেঙে বেরিয়ে আসে এবং যোগ দেয় নন্দিনীদের সঙ্গে, তখন কিন্তু উল্টো দিক থেকে সৈন্যরা এসে গেছে। রাজা বলে, ওরা আমাকে ঠকিয়েছে, আমি জানতেও পারিনি, ওরা কিন্তু তৈরি ছিল পুরোটাই। অর্থাৎ কোথাও এই যে একটা প্রক্রিয়া, যাতে বিজ্ঞানীকে কিন্তু একটা যন্ত্রে, একটা ক্রীড়নকে পরিণত করা যায়, কিন্তু সে বিজ্ঞানী, তাই ওই জ্ঞানের আলো স্পৃহা, সেটাও তো সহজাত। তাই এই যে একটা দ্বন্দ্ব বিজ্ঞানীর মধ্যে, সেই দ্বন্দ্বটা রাজার দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বটাকে যদি আমরা আজকে কেন্দ্রিত করতে পারি, তখনই রক্তকরবীর অন্য একটা আধুনিক মানে কিন্তু বেরিয়ে আসে। এবং কোথাও এটা বারবার নানাভাবে রবীন্দ্রনাথের লেখা এসেছে। দু একটা দৃষ্টান্ত আমি পড়ে শোনাই। প্রস্তাবনা বলে একটা লেখা লিখছেন, আমার পালায় একটি রাজা আছে, আধুনিক যুগে তার একটার বেশি মুন্ড ও দুটোর বেশি হাত দিতে সাহস হলো না। অর্থাৎ এই রাজাকে কিন্তু উনি রাক্ষস বলেই ভাবছেন, এই রাজাকে উনি একজন রাজা বলে ভাবছেন না। আদিকবির মতো ভরসা থাকলে দিতেন। বৈজ্ঞানিক শক্তিতে মানুষের হাত পা মুন্ড অদৃশ্যভাবে বেড়ে গেছে। আমার পালার রাজা যে সেই শক্তি বাহুল্যের যোগেই গ্রহণ করেন, গ্রাস করেন, নাটকে এমন আভাস আছে। ত্রেতা যুগের বহু সংগ্রহী, বহুগ্রাসী রাবণ বিদ্যুৎ বজ্রধারী দেবতাদের আপন প্রাসাদোদ্ধারে শৃঙ্খলিত করে তাদের দ্বারা কাজ আদায় করত, বিজ্ঞানীদের কাজ আদায় করত। কিন্তু তার দেবদ্রোহী সমৃদ্ধির মাঝখানে
হঠাৎ একটি মানব কন্যা এসে দাঁড়ালেন, অমনি ধর্ম জেগে উঠলেন। মূঢ় নিরস্ত্র বানরকে দিয়ে তিনি রাক্ষসকে পরাস্ত করলেন। আমার নাটকে ঠিক এমনটি ঘটেনি, কিন্তু এর মধ্যেও মানব কন্যার আবির্ভাব আছে। তাছাড়া কলিযুগের রাক্ষসের সঙ্গে কলিযুগের বানরের যুদ্ধ ঘটবে, এমন একটা সূচনা আছে। তাই এই রাজা কিন্তু বারবার রবীন্দ্রনাথ বলছেন যে সে কিন্তু রাক্ষস, এবং পারলে আমি তাকে একটার বেশি মুন্ড ও দুটোর বেশি হাতও দিতে পারতাম, সাহস হলো না। রাবণ বিভীষণের মধ্যে দুই সহোদর ভাইয়ের মধ্যে একই নীড়ে পাপ ও সেই পাপের মৃত্যুবরণ লালিত হয়েছে। আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি অর্থাৎ রাজা এক দেহেই রাবণ ও বিভীষণ, সে আপনাকেই আপনি পরাস্ত করে। বিজ্ঞান শক্তির দাসত্ব করে, আবার বিজ্ঞান দৃষ্টির আলোকেই, বিজ্ঞানের স্বরূপকে, বিজ্ঞানের গভীরতর আলোকে আরো ভেতরে গিয়ে আরো গভীরতর দেখা চোখ, সেটাকেও আয়ত্ত করে, এবং তখন সে ভেঙে বেরিয়ে আসে। রাবণ ও বিভীষণ একাকার হয়ে যায়। আমার পালার ঘটনাস্থলের একটা ডাক নাম আছে, তাকে কবি যক্ষপুরী বলে জানে। তার কারণ এ নয় যে সেখানে পৌরাণিক কুবেরের স্বর্ণ সিংহাসন। যক্ষের ধন এখানে মাটির নিচে পোঁতা আছে। এখানকার রাজা পাতালে সুড়ঙ্গ খোদাই করে সে ধন হরণে নিযুক্ত। ওই প্রযুক্তি, ওখান থেকে সোনাকে বের করে আনা, মাটির গভীর থেকে সম্পদকে লুট করে আনা, বিজ্ঞানী পারে, বিজ্ঞানের শক্তি সেটা, কিন্তু তাকে ব্যবহার করছে রাষ্ট্র। তাই আদর করে এই পুরীতে সমজদার লোকেরা যক্ষপুরী বলে। লক্ষ্মীপুরী কেন বলে না? কারণ লক্ষ্মীর ভাণ্ডার বৈকুণ্ঠে, যক্ষের ভাণ্ডার পাতালে। রামায়ণের কবিগুরুই আমার গল্পটিকে ধ্যান যোগে আগে থাকতে হরণ করেছেন। যদি বলে প্রমাণ কি? প্রমাণ এই যে স্বর্ণলঙ্কা তাঁর কালে এমন উচ্চ চূড়া নিয়ে প্রকাশমান ছিল। আমি যেটার উপর বারবার ফিরে আসছি, উচ্চ চূড়া, ওই স্কাই স্ক্রেপারের উচ্চ চূড়া। গগনেন্দ্রনাথের ছবিতেও দেখছেন উচ্চ চূড়া, আর পিকাসো যখন আমেরিকান ম্যানেজারকে দেখান তারও সেই উচ্চ চূড়া, রবীন্দ্রনাথেরও। স্বর্ণলঙ্কা তাঁর কালে এমন উচ্চ চূড়া নিয়ে প্রকাশমান ছিল, কেউ তা মানবে না। এটা যে বর্তমান কালেরই, হাজার জায়গায় তার হাজার প্রমাণ প্রত্যক্ষ হয়ে আছে। কর্ষণজীবী আর আকর্ষণজীবী, এই দুই জাতীয় সভ্যতার মধ্যে একটা বিষম দ্বন্দ্ব আছে। এ সম্বন্ধে বন্ধু মহলে আমি প্রায় আলাপ করে থাকি। কৃষিকাজ থেকে হরণের কাজে মানুষকে টেনে নিয়ে কলিযুগ কৃষিপল্লীকে কেবলই উজাড় করে দিচ্ছে। তাছাড়া শোষণজীবী সভ্যতার ক্ষুধা তৃষ্ণা, দেশহিংসা, বিলাস বিভ্রম সুশিক্ষিত রাক্ষসেরই মতো। এটা বারবার সারা জীবন এটা রবীন্দ্রনাথ বলেছেন। ইংরেজিতে যখন উনি দুটো লেখা লেখেন বিদেশি পাঠকদের জন্যে, তাতে আরও স্পষ্ট করে একেবারেই পুঁজিবাদের কথা, ধনতন্ত্রের কথা উচ্চারণ করেন, এবং তার সঙ্গে বিজ্ঞানের যোগ। বিজ্ঞানকে কিভাবে এই ধনতন্ত্র, এই ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবহার করে তীক্ষ্ণ ভাষায়, তীব্র ভাষায় 1926 সালে, 1927 সালে এই ইংরেজি লেখাগুলোতে লিখছেন উনি। শেষ একটা আনুষঙ্গিক একটা ছোট্ট ব্যাপার দিয়ে আমি আমার বলাটা শেষ করি। রবীন্দ্রনাথ মৃত্যুর কয়েক মাস আগে, অল্প কয়েক মাস আগে, একটা ছোট গল্প লেখেন। গল্প স্বল্পের অন্তর্গত এই গল্পটা এবং তার সঙ্গে একটা কবিতা আছে।
এ দুটো একটু আমি পড়ে শোনাবার লোভ সামলাতে পারছি না প্রাসঙ্গিকতার কারণে। গল্পস্বল্পের গল্পগুলো আপনারা জানেন যে এক দাদামশাই তার নাতনিকে বলছেন, দাদু নাতনিকে বলেন। সবগুলি গল্প। একটা গল্প ধ্বংস, মৃত্যুর 4 মাস 5 মাস আগে লেখা, মার্চ মাসে লেখা, অগস্টে মারা গেছেন রবীন্দ্রনাথ। ধ্বংস। দিদি তোমাকে একটা হালের খবর বলি, বাকিগুলো গল্প, এটা কিন্তু গল্প নয়। দিদি তোমাকে একটা হালের খবর বলি। প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট্ট বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের শোপেন। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোড় মিলিয়ে, রেণু মিলিয়ে, তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। তাতে কম সময় লাগতো না। এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। এ কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনি ছিল তার ধৈর্য। বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আঁটি যেত উড়ে, খোসা যেত খসে। যেটা ফলতে লাগে 6 মাস, তার মেয়াদ কমে হতো 2 মাস। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধে করতে পারতেন না। যে করত তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে। যার মতলব ছিল দাম ফাঁকি দিতে, সে এসে বলতো, কি ফুল ফুটেছে আপনার এই গাছটাতে, চারদিক থেকে লোক আসছে দেখতে, একেবারে তাক লেগে যাচ্ছে। তিনি দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনে খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ছিল ক্যামেল। সে ছিল তার দিনরাত্রের আনন্দ, তার কাজকর্মের সঙ্গিনী। তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। ঠিকমতো বুদ্ধি করে কলমে জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না। বাগানে সে মালি রাখতে দেয়নি। সে নিজে হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিড়তে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠির জবাব দেওয়া, সব কাজের ভার নিয়েছিল নিজে। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা। ওদের বাগানের ছায়ায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত। ওরা জবাবে বলতো, অনেক দামের আমাদের এই বাসা, রাজার মণিমাণিক দিয়ে তৈরি নয়, তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে, আর কোথাও এ পাওয়া যাবে না। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল, সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত। কানে কানে জিজ্ঞেস করত, শুভ দিন আসবে কবে? ক্যামেল কেবলই দিন পিছিয়ে দিত। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামেল চোখের জল লুকিয়ে বাপকে বলল, কিচ্ছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানটাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখব। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করবার পরখ করছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিল হবে। তার কথা যদি খাটে, তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে, এই ছিল তার পণ। ইতিমধ্যে জ্যাক এসেছিল 2 দিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে পিয়ের পেয়েছে সেনানায়কের সম্মান। নিজে না আসতে পেরে তাকে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেই দিন সকালেই গোলা এসে পড়েছিল ফুলবাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি।
এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকুই, ক্যামেল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসেব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাৎ থেকে। একে বলে কালের উন্নতি। আর এইটার সঙ্গে আমি হঠাৎই, এটা বারবার আমি পড়ি, হঠাৎই হাতে এসে গেল হিন্দু পত্রিকার 23শে ফেব্রুয়ারি 2008-এর একটা খবর পড়ে দিচ্ছি। APJ Abdul Kalam boasted the country had achieved very high technological capabilities in avionics, guidance and computerization in particular, to intercept and destroy objects at a height of 200 kilometers. 25 মাইল তফাৎ তখন, এখন 200 কিলোমিটার আমাদের অস্ত্র যেতে পারে, এবং সেই নিয়ে গর্ব প্রকাশ করছেন একজন বিজ্ঞানী যাকে আমরা রাষ্ট্রপতির তকমা দিয়েছিলাম। তাই যোগাযোগগুলো দেখতে পাচ্ছেন, এবং দুটো মহাযুদ্ধ, আজকে আর বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ কথাগুলো বলি না আমরা, কিন্তু সারা পৃথিবী জুড়ে এত যুদ্ধ, এত হত্যা, কি কাশ হওয়া হয়ে গেছে না? তাই আমরা যদি শেষ করি, ওই গল্পটা শেষে রবীন্দ্রনাথের একটা কবিতা ছিল, সেইটা পড়ি। মানুষ সবার বড়, জগতের ঘটনা, মনে হতো মিছে নয় শাস্ত্রের রটনা। তখন জীবনকে পবিত্র মেনেছি, যখন মানুষ বলে মানুষকে জেনেছি। ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে, ভাবিতাম আছে যেন স্বর্গের নাগালে। মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো, মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া, প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া। বুনো হাঁস নদী পারে মেলে যেত পাখাসে, উতলা ভাবনা মোর নিয়ে যেত আকাশে। নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে, অপসরি যেত যেন তাল রেখে নুপুরে। পূজার বেজেছে বাঁশি ঘুম হতে উঠিতেই, পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতেই। বন্ধুরা জুটিতাম কত নববরষে, সুধায় ভরিত প্রাণ সুহৃদের পরশে। হেনকালে পশ্চিমে পথে কাঁটা বিছিয়ে, সভ্যতা দেখা দিল দাঁত তার খিঁচিয়ে। সভ্যতা কারে বলে ভেবেছিল জানি তা, আজ দেখি কি অসুচি, কি যে অপমানিতা। কলবল সম্বল সিভিলাইজেশনের, তার সবচেয়ে কাজ মানুষকে পেশনের। মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে, আজ দেখি পশু বলা গাল দেওয়া পশুরে। মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা, কত মারে কত বাঁকা হতে পারে কি বাতা। দয়া কি হয়েছে তাঁর হতাশের রোদনে, তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে। আজ তিনি নররূপী দানবের বংশে, মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে। নমস্কার। উপস্থাপনা আমরা শুনলাম এতক্ষণ। আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুবই সমৃদ্ধ হয়েছি, আপনারাও নিশ্চয়ই হয়েছেন। আমার মাথায় তো অনেক অনেক কথা কিলবিলিয়ে উঠছে, হয়তো আপনাদের মধ্যেও তাই। আমি শুধু একটা কথা একটু আমার এই চেয়ারের প্রেরোগেটিভটা নিয়ে বলবো। একটা ছোট্ট যেটা অনেক সময় আমরা নাটকটা পাঠ করতে গিয়ে আমাদের
নজর এড়িয়ে যায়, সেটা হলো পৌষ তোদের ডাক দিয়েছে গানটা এই নাটকে খুব বড়ভাবে আছে একটা জায়গায়, এবং নন্দিনী আহ্বান জানাচ্ছে তুমিও বেরিয়ে এসো রাজা, তোমায় মাঠে নিয়ে যাই। রাজা সে আহ্বান উপেক্ষা করে। লক্ষণীয় যে নাটকের একদম শেষে গানটা কিন্তু ফিরে আসে, কিন্তু গানটা ফিরে আসে একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। আগে যেটা ছিল মাটির আঁচল ভরেছে আজ, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, সেইটা হয়ে যায় ধুলার আঁচল ভরেছে আজ পাকা ফসলে। রাজা নন্দিনীর আহ্বান উপেক্ষা করলেন, মাঠের ফসল ধুলায় পড়ে নষ্ট হলো। এই ফসলটাই তো আমাদের সভ্যতার খাঁটি সংগ্রহ। সেটা যখন আমরা উপেক্ষা করি, এবং যেটা শ্রমিকদা খুব সঠিকভাবে বললেন, বিজ্ঞান যখন জীবনকে উপেক্ষা করে তখন যেখানে গিয়ে দাঁড়ায়, রক্তকরবী তারও একটা ছবি দিচ্ছে। যখন রাজার কর্মচারীরা এসে বলছে ধ্বজা ভেঙে দেওয়া হয়েছে, রাজা বলছে আমি ভেঙেছি, বা উনি বলছেন যে এবার আমি বেরোবো আমার বিরুদ্ধে লড়াই করতে। এই যে পরিবর্তনটা নাটকে হঠাৎ করে ঘটছে, মানে আমি বলছি যে বাস্তব জীবনের জায়গা থেকে দাঁড়িয়ে এই যে নন্দিনী রঞ্জনকে হত্যা করলেন রাজা, রাজা বেরিয়ে আসছেন এবং নন্দিনীর হাত ধরে বলছে চলো আমি আমার বিরুদ্ধেই লড়াই করবো। এই যে রবীন্দ্রনাথের এই যে মানে তাড়াতাড়ি পৌঁছে যাবে একটা, মানে তাড়াতাড়ি পৌঁছে যাবো কথাটা বড়টা হয়তো ঠিক করছে না, আমি বলতে চাইছি যে এই লিটারালি যে মিনিংটা রয়েছে এটা যদি আরেকটু আপনি যদি বলেন, মানে আমরা বাস্তব জীবনে মানে আমার প্রিয় মানুষকে হত্যা করলে আমি তার বিরুদ্ধে লড়াই করবো বা সে আমার বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু এখানে নন্দিনীও মেনে নিচ্ছে ঠিক আছে চলো আমি তোমার সঙ্গে হাতে হাত রেখে লড়াই করবো, নন্দিনী আগে আগে ছুটে যাচ্ছে। এই জায়গাটা যদি একটু আপনি আরেকটু যদি বলেন। ঠিক আছে, আচ্ছা, একটা জিনিস যেটা খেয়াল করবেন যে নাটকে কিন্তু নিচের একটা চরিত্র আছে, একটা চাল আছে। নাটক যেখানে গিয়ে পৌঁছচ্ছে ওই জায়গাটাতে আপনার ঠিকই মনে হচ্ছে যে এটা অতি দ্রুত ঘটে যাচ্ছে, যে এবং একেবারে যদি খুব বাস্তবানুসরণ করে নন্দিনী রঞ্জনকে অতটাই ভালোবাসে, তার উপরে নাটকের এতটা দাঁড়িয়ে আছে, সেই রঞ্জনকে যে হত্যা করেছে তার সঙ্গে নন্দিনী সঙ্গে সঙ্গে হাত মেলাচ্ছে এবং চলে যাচ্ছে, এই প্রশ্ন উঠতেই পারে। এটা যদি একেবারে দৈনিক আমাদের স্বাভাবিকতার প্রশ্নে আসে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটা মনে হতেই পারে যে খুব দ্রুত ঘটছে, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা উনি খুব বারবারই ওর প্রস্তাবনায় বলছেন যে এটা কিন্তু একটা বৃহত্তর একটা আন্দোলন, যে আন্দোলনে রঞ্জন, নন্দিনী এরা সকলেই কিন্তু জড়িয়ে রয়েছে। এবং কোথাও আরও একটা ব্যাপার ঘটে গেছে যে ফাগুলাল এবং অন্যরা তারাও কিন্তু এইবার এই আন্দোলনের মধ্যে, তারা যারা নন্দিনীকে সন্দেহ করেছে, সংশয়ে আঘাত করেছে, তারাও কিন্তু এবারে চিনতে পারে, একটা চেনাশোনা জায়গা আসে। এবং একটা খুব ঘোরতর সংঘাতের সময় এসে গেছে। এইখানে বসে ব্যক্তিগত অনুভবগত ওই ছোট ছোট ব্যাপারগুলোকে পেরিয়ে গিয়ে একটা বৈপ্লবিক উত্তরণ, একটা খুব প্রচণ্ড একটা উত্তরণ, কারণ ওরা এগিয়ে এসেছে এবং এর মধ্যে বিশুকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে, কিশোর নিহত হয়েছে, বিশুও মনে হয় নিহত হয়েছে, এর মধ্যে কিশোর হয়েছে সেটা বোঝা যায় না, বিশুকে নিয়ে যায়, তাই নিয়ে যাওয়ার পরে কি হয়েছে আমরা এখনো জানি না, তাকে কিন্তু ধরে নিয়ে গেছে ওরা, এবং ওরা এইবারে পুরো সৈন্য দল নিয়ে চলে আসছে। তাই আমরা মানে প্রশ্ন করার জায়গা নেই, কিন্তু অনুমান করতে পারি যে বিশুকে ছেড়ে দেবার কথা নয়, যেভাবে তাকে নিয়ে যাচ্ছে। এবং কিশোর যে নিহত হয়েছে সেটা ওই রক্তকরবীরটা ছিল ওর সঙ্গে, যেটা রঞ্জনকে দিতে গেছিল, এই পুরোটা বেরিয়ে আসছে কিন্তু খুব সংক্ষেপের মধ্যে।
কিন্তু যখন একটা বৈপ্লবিক উত্তরণ ঘটে, সেটা কিন্তু খুব পরিকল্পনা করে, মেপে, চিন্তা করে, কালের অভিঘাত, সময়ের অভিঘাত, সেটা এমন প্রচণ্ডভাবে যখন মারে, তখন কিন্তু উৎক্ষেপটাও ওই রকমই একটা উৎক্ষেপ হবে, প্রচণ্ড একটা উৎক্ষেপ। তখন অনেক ব্যক্তিগত জিনিস সেগুলো চাপা পড়ে যাবে, মুছে যাবে, ঘুচে যাবে ওই মুহূর্তের একটা ঐতিহাসিক, যাকে আমরা বিপ্লব বলি। বিপ্লবটা খুব হিসেব করে মেনে যাওয়ার ব্যাপার নয়, এবং সেই বিপ্লবটা কিন্তু ঘটে। এবং সেইখানে কিন্তু যেটা অভিজিৎ লক্ষ্য করলেন, এবং খুবই ঠিক, যে ওই পৌষের গানটাও কিন্তু পাল্টে গেছে। এবং আবার সেখানে ওই যেখান থেকে কিশোরকে আমরা শুরু করেছিলাম, যেটার উপর আমি জোর দিয়েছিলাম যে ওই জঞ্জাল থেকে, সেই জঞ্জালটা কিন্তু ধুলোর জঞ্জাল, সেই ধুলার আঁচল থেকে কিন্তু এইবারে একটা অন্য পৌষের কথা, অন্য পৌষের একটা গান উঠে আসছে ধুলোর আঁচল থেকে। কারণ একটা সংঘাত, যুদ্ধ, এবং সেই যুদ্ধে আরও ধুলো জমবে, আরও ধুলো ভাঙবে, পড়বে, ভাঙন হবে। সেটাকে রবীন্দ্রনাথ ছুঁয়ে যাচ্ছেন ওইখানে, ওই গানটার মধ্যে দিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষত শ্রমিকদাকে আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই আলোচনা সভা এখানে শেষ করছি। সাধারণত ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার একটা রীতি আছে। আমি খুব খারাপ এ ব্যাপারে, কারণ কাকে কাকে দিতে হবে মনে থাকে না। মানে বক্তা এবং সভাপতিকে যথেষ্ট ধন্যবাদ জানানো যায় না। তবে বিশেষ ধন্যবাদ হচ্ছে আমাদের শ্রোতারা যারা আজকে এসেছেন। আপনারা না থাকলে তো পুরো অনুষ্ঠানটাই মিথ্যে হয়ে যায়। আর তারপরে যেমন টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে অনিন্দ, অনেক সমীর, অবশ্যই, মানে যারা মাইক্রোফোনে সাপোর্ট দিলেন বা ভিডিও করলেন, হ্যাঁ, তারা তো সবাই আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন। আর নিজেরা নিজেদের ধন্যবাদ দিতে পারি না, তবুও মানে এই প্রাক্তনী সংসদ চালানোটা খুব কঠিন কাজ, যারা চালান তারা জানেন। তার মধ্যে থেকেও যে অনেকে উৎসাহী হয়ে এসেছেন এবং আমাদের সাহায্য করেছেন, তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। এবং এখানে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা প্রাক্তনী নয়, কিন্তু তবুও আমাদের সাহায্য করেছে। এদের সবার কাছে রইল অপরিসীম কৃতজ্ঞতা। প্রার্থনা করবেন আমরা যেন এটা চালিয়ে যেতে পারি, খুব কঠিন কাজ, সেই জন্যই বারবার বলছি যে এই স্মারক বক্তৃতাটা যেন আমরা চালিয়ে যেতে পারি। আর একেবারে শুধু মুখে চলে যাবেন না, বাইরে সামান্য সিঙাড়া আর কফির ব্যবস্থা আছে, আমাদের এই আতিথ্যটুকু গ্রহণ করলে আমরা ধন্য হব। নমস্কার।